অরূপ লাগছে খুব। অরূপ ছেড়ে দাও। অরূপ আমাকে আর মেরো না, তোমার সন্তান আমার গর্ভে, প্লিজ অরূপ, এতটা নির্দয় হয়েও না। কথাটা শেষ হতে না হতে পেটের মধ্যে একটা লাথি মেরে দিল, দিয়ে সেই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ফ্লোর রক্তে রঞ্জিত হয়ে গেল। অজ্ঞান হয়ে গেল আর্দ্রতা। অরূপ বাইরে যাওয়ার সাথে সাথে নীল ও অর্পা দুজনেই ঘরে এসে দেখে আর্দ্রতা অজ্ঞান হয়ে আছে। দুজন মিলে আর্দ্রতাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার তাড়াতাড়ি ভর্তি করে নেয়। পরীক্ষা করে বুঝতে পারে যে সদ্য যে ভ্রূণটি এসেছিল তা আর নেই। আর্দ্রতা জ্ঞান ফিরলে সে হাসপাতালে ভর্তি দেখে। অর্পা জানায় যে তার অনাগত সন্তান আর নেই। আর্দ্রতা আর কান্না থামিয়ে রাখতে পারে না। এটা তার মায়ের চোটে নয়, এটা প্রথম মা হওয়ার অনুভূতি হারানোর কান্না। আর্দ্রতা মনে মনে ভাবছে যে অনেক হয়েছে, আর না, এবার ওকে ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। আর কত থাকবো মানুষের বোঝা হয়ে? না আছে রূপ, না আছে বাবার টাকা। বাবা মা ভাইরা তো পরের ঘাড়ে গুছিয়ে দিয়ে বেঁচে গেছেন, তাদের ওপর আর বোঝা হতে যাব না। অরূপ, হয়তো বেশি দিন আর আমাকে আর সহ্য করতে হবে না তোমায়, তবুও ভালোবাসি তোমায়। কেমন করে একবারও পারলে না আমাকে দেখতে আসতে? অরূপ, তোমাকে এমন লাগছে কেন? অরূপের বিয়ে প্লাস প্রেমিকা। আজ আর্দ্রতাকে খুব মেরেছি, এত অত্যাচার নির্যাতন করেছি, তবুও ছেড়ে যাচ্ছে না। আবার আজ বলে কি না আমার সন্তানের মা হতে যাচ্ছে, তাই পেটে একটা লাথি দিয়েছি। রক্তে ফ্লোর ভিজে যাচ্ছিল। আমি তোমার সঙ্গ নেওয়ার জন্য আমার চাহিদা মেটাতে এসেছি বলে হিয়ার সাথে বিছানায় গেল। আর্দ্রতা যখন হাসপাতালে ভর্তি, অরূপ তখন তার বিয়ের ভিতরে মনের চাহিদা মেটাচ্ছে। আর্দ্রতা হারিয়ে গেল তার অতীতে। কলেজ থেকে সবেমাত্র বাড়ি ফিরল আর্দ্রতা। এসে জানতে পারল আজ তার বিয়ে। আর্দ্রতা বাবা মা, দুই ভাই, দুই ভাবি এবং ছোট দুইটা বোন সহ একটা পরিবার। আর্দ্রতা ছোট বোন দুইটা খুবই সুন্দর, কিন্তু ও খুব সুন্দর না, কালো। তাই মা বাবা বিয়ে দিয়ে পার করার চিন্তায় ব্যাকুল। তাই হঠাৎ করে বিয়ে ঠিক করেছে বড়লোকের এক ছেলের সাথে। বড়লোকের ঘর থেকে এসেছে, তাই বাকি দেখার প্রয়োজন পড়েনি, পার করে দিলেন। আর্দ্রতা সেদিন তার মা বাবাকে বলেছিলেন যে কোনোদিন আর আর্দ্রতাকে দেখতে পারবে না। কোনোদিন যায়নি ওই বাড়িতে, বিয়ে হয়ে চলে আসলো। রাতের বেলা অরূপ সোজা বলে দিল এমন একটা মেয়েকে তার বাড়ির কাজের মেয়ে রাখবে না। আর্দ্রতার অনাদরে দিন কাটছিল। প্রতিদিন চর থাপ্পড় খেতেই থাকে, মার খায়, তবুও তো অনাদরে অবহেলায় পড়েছিল। কিন্তু সেই দিন বার থেকে ড্রিঙ্কস করে এসে প্রথমবারের মতো মিলন ঘটে তাদের। সকালবেলা ঘুম থেকে উঠে অরূপ বেদম মারধর করে আর্দ্রতাকে। সেদিন ও আর্দ্রতা কিছু বলে না। এভাবেই দিন চলে। কাল রাতে আর্দ্রতা জানতে পারে যে সে মা হতে চলেছে। সকালবেলা বলল, তারপর তো মারা শুরু করলো। অতীত শেষ। অরূপ নিজের দায় সারতে হাসপাতালে আর্দ্রতাকে দেখতে আসলো। আর্দ্রতা শুধু বলল, আপনি আমার সাথে কথা বলবেন না, কারণ আপনি আমার সন্তানের খুনি। আর বেশি দিন আমাকে সহ্য করতে হবে না, ডিভোর্স পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে যে আমার পড়াশোনা বন্ধ করেননি। চিন্তা করবেন না, কোনো দাবি করব না। অরূপের খুনি কথাটা গায়ে লাগলো। অরূপ কিছু না বলে চলে গেল। বাইরে বসে ভাবছে, সত্যিই কি আমি খুনি? তাহলে সেই ছবিগুলো, আয়াজের কথা বলাগুলো, সেইগুলো কি ছিল? আমার চোখের দেখা কি ভুল ছিল? না, আমি ভাবতে পারছি না আর। এসব আমি কি করছি, কি ভাবছি? আমি তো হিয়াকে ভালোবাসি, ওকে বিয়ে করব। তবুও কানে আর্দ্রতার বলা কথাগুলো বাজছে। আপনি চলে যান, আমি আপনার সাথে কথা বলবো না। আপনি আমার অনাগত সন্তানের খুনি। আমি কেন ভাবছি এসব? ও তো ভালো মেয়ে না, আমি এসব আর ভাববো না। আর্দ্রতা অর্পাকে বলল, অর্পা, আমি একটা কথা বলি তোমায়। বলো ভাবি, কি বলবে? আমার অনুমতি লাগবে না, বলো। উকিল চাচাকে ফোন করে আসতে বলো একটু, আমি তার সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এখনই ফোন করছি। অর্পা, তোমার ভাইয়াকে ভিতরে আসতে বলো, কথা বলবো। আর বাড়িতে গিয়ে আমার ঘরে একটা নীল রঙের ব্যাগ আছে, তা নিয়ে আসো। অর্পা ঠিক আছে বলে বেরিয়ে যায়। ভাইয়া, তোকে ভাবি ভিতরে ডাকছে বলে অর্পা বাড়ির দিকে রওনা হলো। অরূপ যাচ্ছি বলে ভিতরে গেল। আর্দ্রতা বলে ডাকলো, ওহ মিস্টার অরূপ, আপনাকে একটা কথা বলার জন্য ডাকলাম। আপনি হিয়াকে একটু আসতে বলেন, আমি কথা বলবো, ওকে ডাকুন। কি বলছো? তোমার মতো একটা মেয়ের কথা ওকে ডাকবো? আরে ডাকুন, আপনার ভালোর জন্যই ডাকতে বলেছি। আর আপনি গিয়ে নিয়ে আসুন। অরূপ কিছু না বলে চলে গেল। বাইরে বসে ভাবছে হঠাৎ হিয়াকে কেন আসতে বলেছে। এই মেয়ের মাথায় কি চলছে কে জানে। উকিল চাচা আসুন, আপনাকে দুটো কাজ করতে হবে। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি। উকিল বলল, মা এমন কেন চাচ্ছ মা? পাগল তো নিজের ভালো বুঝে মা। না চাচা, তা হয় না। আমি আর যেমন হই না কেন, এইটা আমাকে করতেই হবে। আয়াজদার কাছে যা শুনেছি তারপর আর কিছু ভাবতে পারছি না। উকিল বলল, তবুও মা আরেকবার। চাচা, আপনি কিন্তু জানেন আর্দ্রতা যা বলে তাই করে। আমি কাগজগুলো সব এনেছি, নাও তুমি সিগনেচার করে দাও। আচ্ছা দেন, আমি করে দিচ্ছি। এদিকে হিয়া বলল, আমি কেন যাব বলো অরূপ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না কি চলছে ওর মাথায়। তাও গিয়ে দেখি শুনি কি বলে। অরূপ বলল, আচ্ছা চলো। অর্পা এনেছো বলে দেখলো ব্যাগে সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখলো সব ঠিক আছে। অর্পা, এই নাও চাবি, এটা বাবা মাকে ফিরিয়ে দিও তাদের, আর তারা যেন আমাকে ক্ষমা করে দেয় এটাও বলে দিও।
ভাবি, এটা কি ঠিক হবে? তুমি ভেবে দেখো আরেকবার। এর মাঝে হিয়া অরূপ ভিতরে প্রবেশ করে। আদ্রতা বলে উঠল, স্বাগতম হিয়া। হিয়া মনে মনে ভাবছে এর মনে কি চলছে। উকিল চাচা বলে, অরূপ বাবা, এখানে একটা সাইন দাও। অরূপ কাগজ দেখে অবাক হয় যে ডিভোর্স পেপার। এটা কি হচ্ছে? আগে সুস্থ হও মিস্টার অরূপ, আপনাকে আর চোখের সামনে দেখতে পারবো না। আপনাকে দেখলে আমার অনাগত সন্তানের কথা মনে হবে। আপনি খুনি, আপনি খুনি। অরূপ আর কিছু না বলে কাঁপা কাঁপা হাতে সাইন করে দেয়। এবার হিয়ার উদ্দেশ্য করে বলে, হিয়া আর যাই করো আঁচলে বেঁধে রেখে দিও। উকিল আরেকটা কাগজ সাইন করায় অরূপ ও হিয়ার বিয়ের। সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয় আদ্রতা ও উকিল নিজেই। স্বাগতম অরূপ ও হিয়া দম্পতি। আর অরূপ, আপনাকে কোনো কালীকে সকাল সন্ধ্যা দেখতে হবে না। এখন তাড়াতাড়ি বের হন অরূপ সাহেব। হিয়া বাহিরে এসে ভাবে আদ্রতা কেন বারবার আঁচলে বেঁধে রাখার কথা বলল। আমি কিছু বুঝতে পারছি না। অরূপ ভাবছে আদ্রতা এত সহজে সব সম্পত্তি ফিরিয়ে দেবে ভাবতে পারেনি। ডিভোর্স তো 3 মাস আগেই হয়ে গিয়েছিল। আজ সব সম্পত্তি লিখে দিল। এই হিয়া আদ্রতা এত সহজে সব মেনে নেবে আমি কল্পনা করিনি। এইভাবেই হাসপাতালে বিয়ে দেবে আমি ভাবতে পারছি না। জানো অরূপ, মাঝে মাঝে মনে হয় আয়াজ মনে হয় মিথ্যা বলেছে। আর যাই হোক, আদ্রতা খারাপ মেয়ে না। আমাদের ভেবে কাজ নেই, চলো বাড়ি যেতে হবে। ভাবি, এটা তুমি ঠিক করলে না। অর্পা বোন আমার, যে আমার নয় তাকে বেঁধে রাখবো কেমন করে? হয়তো বিধাতার ইচ্ছে এটাই। তারপর বাবা মা ছিল না। তুমি হুট করে এমন সিদ্ধান্ত নেবে? কোথায় যাবে তুমি এখন? আয়াজদা আসছে, আসুক আগে। মা বাবাকে এই চিঠিটা দিয়ে দিও, তবেই হবে। আয়াজদার সাথে আমাকে মুখোমুখি হতে হবে। যাও তুমি। তোমার তো সমস্যা, নীলকে কখনো কষ্ট দিও না। তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে না। অরূপ, তুমিও একদিন বুঝতে পারবে প্রকৃতির সব ফেরত দেয়। আমি না হয় এই কালো রূপ নিয়ে থাকি। ভালোবাসা যে এত কষ্ট থাকে তা জানতাম না। যার বিরহ বেদনা সব পুড়িয়ে দেয় নিঃস্ব করে। এই প্রকৃতিকে আজ আমার দুঃখে ব্যথিত না হলে কেমন গুমট ভাব করে এসেছে এই বসুন্ধরা। আজ পৃথিবীতে আমি সম্পূর্ণ একা। আমার সংসার আজ স্বচ্ছ কাঁচের টুকরো হয়ে ভেঙে গেল ঝরঝর করে। আমি তো সব ছেড়েই দিতে চেয়েছিলাম। তবে কেন এমন হলো? কেন হারালাম আমার অনাগত সন্তানকে, যে আমার বেঁচে থাকার শক্তি হতো, আমার অনুপ্রেরণার অংশ হতো? কেন রে বাবু, তুইও আমাকে ছেড়ে চলে গেলি? মা যেমন কষ্ট সহ্য করছিল তুইও একটুখানি করতিস। থেকে যেতে পারলি না? কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে যায়। বলে 2-1 দিনের মধ্যেই যেতে পারবো। সন্ধ্যাবেলায় আয়াজদা আসে। কেমন আছে জিজ্ঞেস করলে আমি উত্তর দিলাম, আয়াজদা আমার উপর প্রতিশোধ তাহলে নিয়ে নিলে? এসব কি বলছিস আদ্রতা? আমি কিসের প্রতিশোধ নেব? জানো আয়াজদা, মানুষের কাছে আমাকে খারাপ বানিয়ে দিলে। অরূপকে যে ছবিগুলো তুমি দেখিয়েছ তা তো ছিল তোমার বানানো। তুমি তো ফটোগ্রাফার। মিথ্যা বলছে কি আমি? না, তুই যেহেতু সব জেনে গেছিস তাহলে সব শোন তুই। তোর জন্য আমার মা এই পৃথিবীতে নেই। আমি তোকে খুব ভালোবাসতাম। সেজন্য তোর ভাইকে বলেছিলাম বিয়ের কথা। জানো তো আয়াজদা, যাকে ভালোবাসা যায় তাকে অপমান করা যায় না। তার অসম্মান তো ভালোবাসার অসম্মান। পৃথিবীতে সব ভালোবাসা পরিপূর্ণ পায় না। ত্যাগের মাঝে ভালোবাসা নিহিত। শোন, তোকে একদিন বলেছিলাম তোকে আমার চাই। কিন্তু তোর ভাই সেটা অন্য মানে বের করেছিল। তারপর আমাকে বেধড়ক মারধর করেছিল। সেদিন আমি বলেছিলাম মনে আছে, তোকে সুখে থাকতে দেব না। বাস্তবেও তাই করলাম। হাসির কথা বললে, কালো বর্ণের মানুষের আবার সুখ? সৃষ্টিতে যাদের সুখ নেই তার সুখ তুমি কিভাবে কেড়ে নেবে? তুমি কি জানো তোমার জন্য আমি প্রতিদিন কত মার সহ্য করেছি? কিন্তু তোমার জন্য আফসোস, শেষ পর্যন্ত আমার অনাগত সন্তানকে বাঁচতে দিলে না। অরূপ যেমন প্রত্যক্ষভাবে খুনি, কিন্তু তুমিও পরোক্ষভাবে খুনি। পৈশাচিক আনন্দ পাচ্ছ। খুব খুশি তো? আমি কাঁদছি না। আমি তো আমার আল্লাহকে বিচার দিয়েছি। সেই প্রকৃতির মহাশক্তি মহান আল্লাহ তাআলা তোমাদের থেকে প্রতিশোধ নেবে। তুই যদি রাজি থাকিস তবে তোকে আমি বিয়ে করব। আবারও হাসির কথা বললে, আমি মরে যাব সেটাও শ্রেয়, তবুও তোমার মতো অমানুষকে বিয়ে? তুমি একটা খুনি। আমি খুনি নই। আমি চাই তুই শুধু আমার সন্তানের মা হবি, অন্য কারো না। শাট আপ! একটা কথা বলবেন না। জানেন, কালো মেয়েরাও মানুষ, তাদের প্রাণ আছে। তাই বলে তারা কারো উপর ভরসা করে না। তা কোথায় যাবি? আমার জন্য যেহেতু ঘর ভেঙেছে, চল আমার সাথে। বিয়ে যেহেতু করবি না, তো রাত কাটাবি শুধু। শোনো আয়াজদা, তুমি যে আমাকে এই কথাগুলো বললে তাতে পুরো নারী জাতির অপমান হলো। তুমিও কিন্তু নারীর গর্ভে এসেছো। আমাকে অপমান করা তোমার মাকে অপমান করার শামিল। আর যাই করে নিজের চরিত্র খারাপ করব না। আজ চিৎকার করে বলছি, মা, আমি আমার কথা রাখতে পেরেছি মা। তোমার ছেলে আজ তার প্রতিশোধ পূর্ণ করেছে। তোমাকে অন্যায়ভাবে খুন করা হয়েছে। তার শাস্তি আমি তার বোনকে দিয়েছি। আচ্ছা আয়াজদা, আমার তাতে কি অন্যায় ছিল? আমি আজ প্রথম শুনলাম এই কথা। ঠিক আছে, তোমার আরও শাস্তি দিতে হবে, আমাকে দাও। আমি আমার সন্তানের কাছে চলে যাব। মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। আমি মরলে সবাই শান্তি পাবে, সবাই। প্রথমে বাবা মা তাদের ঘর থেকে কালো আপদটাকে বের করে বাঁচল। তারপর শ্বশুর ঘরে শান্তি পেলাম না, ছেড়ে চলে এলাম। তারপর তোমার যদি শাস্তি দেওয়ার থাকে দিতে পারো। ঠিক আছে,
আমি চলে যাব অনেক দূরে, যেখানে কেউ খুঁজে পাবে না আমাকে, কেউ না। আমি কিন্তু সেটা চাই না। তোকে ভালোবাসি আমি, তোর ক্ষতি করতে চাইনি। মাকে দেওয়া শেষ কথা রাখতে। উফ, আয়াজদা যাও এখন। আমার ভাই শুধু না, অরূপ ও তোমরা সবাই খুনি। তোমাদের ওপর প্রকৃতি প্রতিশোধ নেবে। আচ্ছা ঠিক আছে, মুচকি এসে উল্টো করে চলে গেল। আচ্ছা অরূপ, চলো গিয়ে দেখে আসি আদ্রতাকে। তোমার ইচ্ছেতেই হবে, তবে আজ নয়, কাল যাব। আমার ভালো লাগছে না, তুমি ঘুমাও, বলেই ছাদে চলে গেল। আমি বুঝতে পেরেছি অরূপ একটু হলেও ওকে ভালোবেসে ফেলেছিল। পবিত্র বন্ধনের জোর যে এটাই। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, আর্দ্রতাকে সরাতে চাইনি। আয়াজের ফাঁদ থেকে তোমাকে বাঁচাতে আমি বাধ্য হলাম। ছাদে আনমনে বসে আছে অরূপ। অরূপের কাছে মনে হচ্ছে যেন দামি কিছু হারিয়ে গেছে। আমি তো হিয়াকে ভালোবাসি। আর্দ্রতা আমার কাছে শুধু দায়িত্ব ছিল। আচ্ছা, আমি কি পালন করেছিলাম দায়িত্ব? কিছু ভাবতে পারছি না। এর মধ্যে অর্পা ও নীল দুজনেই গান শুনতে শুনতে উপরে আসছে। অরূপ সেই গান শুনে আরও গভীরে ডুব দেয়। সবকিছু শুরু আছে, শেষ হয়ে যায়। শ্রাবণ এসে ঝরে পড়ে সেও ফিরে যায়। অরূপ ভেবে পায় না কেন এমন হলো। এদিকে হাসপাতালে বেডে শুয়ে ভাবছে আদ্রতা এখানে থাকা যাবে না আর, কারণ যে কোনো সময় আমার ক্ষতি হবে। আমি আর কাউকে আমার জন্য বিপদে ফেলতে চাই না। নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। রাতের বেলা রাস্তায় নেমে আসলাম। এবার কোথায় যাব জানি না, তবে গন্তব্য অজানা হোক। আজ পৃথিবীটাকে কাঁচের সংসার মনে হচ্ছে। আজ বড্ড বেশি মনে পড়ছে সেই গানগুলো। যার জন্য ঘর বানাইলাম, সে রইল না ঘরে। সেই ঘর উড়াইয়া নিল কালবৈশাখী ঝড়ে। প্রাণটা আমার ছটফট করে, বুকে হাহাকার। আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। হেঁটে চলেছি অজানা গন্তব্যে। অদৃষ্ট কি রয়েছে। নিজের শহর ছেড়ে পাড়ি দিচ্ছি অজানা কোথাও। আচ্ছা, আল্লাহ পাক তো সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে এত ভেদাভেদ কেন? হয়তো তার এটাই ইচ্ছে। উফ, মাথা এত ঘুরছে কেন? আল্লাহ। সকালবেলা অরূপ ও হিয়া দুজনে হাসপাতালে গিয়ে দেখে যে আদ্রতা নেই। অরূপের ভয় তো সবাই তটস্থ, কেউ কোনো কথা বলছে না। পেছন থেকে আওয়াজ আসে, আপনাদের তো শান্তিতে থাকার কথা, ওকে খুঁজবেন না। একজন নার্স যে অরূপ, হিয়া, আয়াজ ও আদ্রতার কথোপকথন শুনেছিল। হিয়া বলে উঠল, অরূপ, ওকে খুঁজে বের করতে হবে। এর মধ্যে আয়াজও এসে চিৎকার করতে থাকে, তাড়াতাড়ি করে বলুন। শেষে হাসপাতালে মালিক এসে সব পরিষ্কার করে দেয়। আদ্রতার যাওয়ার ঘটনা। আদ্রতার জ্ঞান আসলে সে শুধু জিজ্ঞেস করে, আমার বাবুটা কোথায়? বাবু 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 বলতেই সে চিৎকার করে কেঁদে ওঠে। পাশের ঘর থেকে একটা ছোট্ট ছেলে এসে বলল, মা, কান্না করছো কেন? আমিও তো এভাবে কান্না করেছিলাম। আমাকে ছেড়ে আর যাবে না বলো মা। আদ্রতা কিছু বলছে না, চুপ করে আছে আর ভাবছে কোথায় এখন সে, কিভাবে এখানে আসলো। ঠিক সেই সময় একজন বৃদ্ধা ভেতরে এসে বলল, মা, এত রাতে একা কেন ঘুরছিলে? যদি বিপদ হতো। আপনি কে মা? আর এই বাচ্চাটা আমাকে কেন মা বলছে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। তুমি এখন বিশ্রাম করো, পরে বলবো। ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছে। আর অদ্র, মা অসুস্থ, পরে কথা বলবে। চলো দাদু ভাই। উনি চলে গেলেন। আবার আমার অতীত ভুলে যেতে হবে। তবুও কষ্টগুলো মাঝে মাঝে এক সমুদ্র কষ্ট আসে। কষ্ট পাওয়া স্মৃতিগুলো চোখে ভাসে, বিষাক্ত ছবল মারে মনের ক্যানভাসে। তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে? অচেনা পৃথিবীর নির্মম বাস্তবতায় এসে তীব্র খরতাপের সূর্য স্নানের বেলা শেষে ভালো মন্দের দ্বন্দ্ব ছন্দের আবেগে মিশে সরল মনটি ঠকেছে মানুষকে ভালোবেসে। পৃথিবীটা সুন্দর, সুন্দর তার আকাশ। মানুষগুলো জটিল, সরলতার নেই প্রকাশ। মিথ্যের আভিজাত্য বিন্দু থেকে বিকাশ। কষ্টগুলো আসবেই, করবে সরলতার সর্বনাশ। এই কষ্টগুলো পরিসমাপ্তি ঘটবে কি আদৌ? দিনের শেষ হয়ে এলো বুঝি বিষণ্ণতার কামড়, রোদেলা দিনের অনেক স্মৃতি ভাসে। কোনোটা রঙিন, কোনোটা মলিন চাদরে মোড়ানো, কোনোটায় ছিটে ফোটা বৃষ্টির জল, কোনোটা আধার ভাঙা চাঁদের আলো। মনে পড়ে পা দোলানো আম্র কানন। সত্যি বড় বিষণ্ণতা আজ চেপে ধরেছে সীমাহীন অন্ধকারে। কাঁদবার ইচ্ছাটুকু থাকলেও কাঁদতে পারি না। সব জল শুকিয়ে গেছে সে বেলায়। কবে কার প্রেমের নেশায় উন্মুক্ত হয়ে ডুব দিয়েছিলাম, এই তো তার সমাপ্তি ঘটেছে। দিনের শেষে আমি বড় একা, শূন্য আকাশে একটি গাংচিলের মতো। ক্লান্ত হয়ে ফিরলেও বলার জায়গা নেই সে কথা। সবই ধোঁয়ায় সফেদ, রংহীন ধূসর কুয়াশা। আশাহীন দীপশিখা চেয়ে রয়েছে ক্লান্তির ঘুমে ঢলে পড়া আমার চোখের পাতায়। সত্যি কি ঘুম আসবে আমার চোখের পাতায়? অরূপ এখন কি হবে? বাবা মা তো চলে এসেছে। হিয়া বলল, আমি কিছু জানি না, তবে আন্দাজ করতে পারছি যে মহাকাণ্ড ঘটবে। অরূপের বাবা চিঠি হাতে বসে আছে। চিঠিতে লেখা, প্রিয় বাবা, আমার সালাম নিবেন। শুধু বলবো ভালো থাকবেন, হিয়াকে মেনে নিবেন, আমাকে ভুলে যাবেন। আমাকে ভুলেও খুঁজবেন না। যে হারিয়ে যায় তাকে পাওয়া যায়, যে লুকিয়ে যায় তাকে পাওয়া অসম্ভব। মাকে দেখে রাখবেন। যদি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারি তবে আসব। এই কাঁচের সংসার থেকে মুক্তি নিয়ে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। ইতি সবার অবহেলার কালো পেতনি। অরূপের বাবা শুধু বলল, চলো বেগম উপরে। অরূপ এবার বুঝতে পারল বাবা খুব কষ্ট পেয়েছে।
আচ্ছা, আমি কোথায় এসে পড়লাম? ছোট বাচ্চাটি মা ডাকছে, আমি কিছু ভেবে পাচ্ছি না। আর বাচ্চাটির মা বাবা কোথায়? কি হচ্ছে আমার সাথে? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আরও কত কি দেখতে হবে? আমি আর কতবার হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ব? জীবন কোথা হতে কোথা নিয়ে যাবে একমাত্র মহান সৃষ্টিকর্তাই জানেন। আচ্ছা, ওরা কি আমার কথা মনে করবে, নাকি ঝরে যাওয়া বেলে ফুলের মতো ঝরে পড়ব? আজ সমাজের সুশীল মহলকে বলতে ইচ্ছে করে, আচ্ছা গায়ের রং কালো হলে তো আপনারা সবাই জ্বলে যান, কিন্তু যখন চুলে পাক ধরে তখন কেন কাঁদেন? কে দেবে এর উত্তর? দেবে না কেউ এর উত্তর। সমাজ যেখানে নেই মানবতা, যেখানে প্রতি পদে পদে কালো মানুষকে পড়তে হয় অপমানের মুখে। আচ্ছা, আল্লাহ তো সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে কেন এমন হয়? আল্লাহ, তুমি সকল মানুষকে হেফাজত করো, আমিন। হিয়া বলল, আচ্ছা অরূপ, তোমাকে একটা সত্যি কথা বলি। কি বলো? তুমি এই ঠান্ডায় ঘামে ভিজে যাচ্ছ কেন? কি হয়েছে বলো? আচ্ছা অরূপ, তুমি যদি কখনো জানতে পারো তোমার প্রিয় মানুষের বিপদ, তাহলে তুমি কি করবে? অবশ্যই তাকে বাঁচানোর চেষ্টা করব, তার জন্য নিজে বিপদে পড়তেও পেছপা হব না। জানো অরূপ, তোমাকে আমি কেন বিয়ে করেছি, আর আর্দ্রতা কেন তোমাকে ডিভোর্স দিয়েছে? না, আমিও এটা বুঝতে পারছি না। হিয়া বলল, সেদিন আর্দ্রতা তোমাকে ফোন দিয়েছিল সন্ধ্যায়, যেদিন তোমার ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি রিসিভ করেছিলাম। সেদিন সে আমাকে বলেছিল তোমার বিপদের কথা, যে তোমাকে কেউ মেরে ফেলতে চায়, কারণ তার উদ্দেশ্য আর্দ্রতাকে কষ্ট দেওয়া। আর্দ্রতা তার থেকে তোমাকে বাঁচাতে সেদিন রাতে ওই পার্টিতে যায়। যে ছবিগুলো তোমাকে দেখানো হয় সেদিন, আমিও তার পিছু নেই সেদিন। আয়াজ আর্দ্রতাকে বলে, তোকে কোনোদিন শান্তিতে থাকতে দেব না। আর্দ্রতা বলে, আমার জন্য তুমি আর কাউকে কষ্ট দিতে পারবে না। সেদিন আয়াজ বলে, দেখ কি হয়। আর্দ্রতা বেরিয়ে আসলে আমি ওকে বলি, কি হয়েছে? ও বলে, আমি চলে যাব, তুমি তোমার করে রেখো অরূপকে। আর অরূপের উদ্দেশ্যে বলল, আমার কষ্টগুলো আমারই থাক, বৃষ্টিগুলো আমার চোখ দিয়েই ঝরুক, ঝর্ণার জলগুলো শুধু আমার হৃদয় দিয়ে বের হোক, সকল জল মিলে ঢেউ উঠলে আমার মনেই উঠুক, আর সেই ঢেউয়ে ভেসে গেলে আমিই যাই। এই কষ্টের জীবনে অন্যকে জড়িয়ে কি লাভ? চোখ দিয়ে ছড়া জলের মূল্য যে কত, তা হয়তোবা কোনোদিন কল্পনাও করতে পারবে না। তাই আমিও চাই না এ নিয়ে ভেবে কারো মাথার উপর আবার পুরো আকাশটা ভেঙে পড়ুক, মেঘ থেকে চোখ দুটো বন্ধ হোক, সুখের নরম ছোঁয়ায় তোমার হৃদয়ে আবেগের ঝর্ণা বহুক, মুখে চাঁদের হাসিতে চারিদিকে আলোকিত হোক। আমি সবসময় তোমার হৃদয়ে আনন্দের বন্যা দেখতে চাই, যা ছড়িয়ে তোমার পুরো শরীরে ভালোবাসার ছোঁয়া লাগুক, পাখিদের গানে গানে মনটা আনন্দে ভরে উঠুক, হাসনাহিনার গন্ধে তোমার চারিপাশ সুভাষিত হোক, জ্যোৎস্না রাতের আলোতে চোখ দুটি পুলকিত হোক, আর দুনিয়ার যত হতাশা এসে আমাকে জাপড়ে ধরুক, নষ্ট লোকের মস্ত অপবাদ আমার উপরই লাগুক, রাস্তার যত আবর্জনা এসে আমার শরীরে লাগুক, আমি চাই না এ আবরণ আমাকে ছাড়িয়ে অন্য কারো শরীরে স্পর্শ করুক, ব্যাকটেরিয়া লেগে পচন ধরুক, গোধূলি লগ্নের অন্ধকারের আবহন চোখে পড়ুক, রংধনুর সাত রঙে তোমার হৃদয়ে ভালোবাসার রং লাগুক, তবুও তুমি সুখেই থাকো, সুখ নিয়ে ভাবো, কখনো কষ্টে জর্জরিত এই নষ্ট মনে হানা দিও না। আমার কষ্টগুলো তোমারই থাক, বৃষ্টিগুলো সব আমার চোখ দিয়ে ছুড়ুক, ঝর্ণার জলগুলো আমার হৃদয় দিয়ে বের হোক, তবুও তোমার হৃদয়ে বিন্দুমাত্র কালো ছায়া স্পর্শ না করুক। অরূপ বলল, কিন্তু আমি আয়াজের কথা শুনে আমার সন্তানকে খুন করলাম, সত্যি আমি খুনি। হে আল্লাহ, আমাকে শান্তি দাও, আমার সন্তানকে হত্যা করেছি। আয়াজ, তোকে আমি ছাড়ব না, অনেক ক্ষতি হয়েছে। আর্দ্রতা, তোমার যেখানে থাকো ভালো থেকো। এদিকে আয়াজ বলল, আমি তোমাকে হারাতে চাইনি আর্দ্রতা, সত্যি ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু তোমার ভাই আমার পৃথিবীকে মেরে ফেলল। তবে কোথাও গেলে যাও, আজ প্রতিশোধ নেওয়া হলো মা। তোমার আরেকটা কথা পূরণ করা বাকি, আমি বিয়ে করব তোমার পছন্দের ঈশাকে। মা, ও মা, ঘুম ভেঙেছে তোমার? জানো মা, তোমার জন্য আমি না খেয়ে আছি, তুমি খাইয়ে দাও আমায়। আচ্ছা আসো, তোমার নাম কি বাবু? মা, তুমি আমার নাম জানো না? দাদু তাহলে ঠিক বলেছে, তোমার কিছুই মনে নেই। ও ঠিকই, আমার তো মনে নেই কিছুই। আচ্ছা, আমি তোমাকে বাবু বলবো, বাবু শোনা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার খাওয়া শেষ, যাই দাদু কি করছে দেখে আসি। আচ্ছা যাও, বলতে দৌড়ে চলে গেল। আচ্ছা, আমি ঠিক কোথায় কিছুই ভাবতে পারছি না। আচ্ছা, আবারও কি ঝড়ের পূর্বাভাস দেখা দিচ্ছে? তুমি নেই, কোথাও তুমি নেই, গোধূলিতে হেঁটে মিশেছ অন্ধকারে, অথচ পাঁজর প্রকোষ্ঠে গভীর বেদনায় ধ্বনিটির বারবার হয় প্রতিধ্বনি, ফিরে ফিরে আসে চেনা কণ্ঠস্বর, অনুভূতির ইন্ধনে কথার জলকেলি। তুমি নেই, অথচ দীর্ঘ আলাপচারিতায় স্মৃতির ঠোকাঠুকি, স্পর্শের আমেজে বুঝে থাকে চোখ নিরিবিলি নিশ্চুপ। তুমুল ঝড়ে বিধ্বস্ত বৃক্ষ বনস্থলী, ভার হয় আকাশ, কালো রাজহাঁস হওয়ার তীব্র বিরোধে প্রতিকূলে আছড়ে পড়ে গাংচিল, বন্দরে ভিড়েরা জাহাজ। তুমি নেই, অথচ তুমি ঝড়ের পূর্বাভাস।
আচ্ছা, আজ শুনতেই হবে, আমি এখানে কিভাবে এলাম? আমি তো রাস্তার ধারে ছিলাম। মাথা ঘুরে উঠল, তারপর চোখ খুলে দেখি এখানে। কিছুক্ষণ পর মহিলাটি ভিতরে ট্রেতে করে কিছু খাবার নিয়ে আসলো। আমি তাকে বললাম, আমি এখানে কেন? আর বাচ্চাটিকে? আচ্ছা মা, তুমি আগে খেয়ে নাও, তারপর বলছি। তুমি আমাকে মা বলতে পারো। কিছুক্ষণ পর মহিলাটি ভিতরে ট্রেতে কিছু খাবার নিয়ে আসলো। আমি তাকে বললাম, আমি এখানে কেন? আর বাচ্চাটিকে? আচ্ছা, তুমি আগে খেয়ে নাও, তারপর বলছি। তুমি আমাকে মা বলতে পারো। খাওয়া শেষে সেই মহিলা বলতে শুরু করলো, জানো মা, অনেক সুখের সংসার ছিল আমার। একটা ঝড় এসে ভেঙে যায় আমার সাজানো সংসার। 2 ছেলে, 1 মেয়ে ও বৌমা সহ ছিল আমার সাজানো সংসার। গত 2 বছর আগে আমরা সবাই পরিবার সহ গ্রামে যাই। কিন্তু হঠাৎ এক কাজে বড় ছেলে ও বৌমা দুজনেই চলে আসে বাড়িতে। নাতি আমার নেওটা, তাই থেকে গেল। ছোট ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে ওর ফোনে ফোন আসে। সিটি হাসপাতাল থেকে কে যেন আমার সন্তান দুটোকে মেরে ফেলেছে। আমি যেন দিশেহারা হয়ে পড়লাম। ছোট ছেলে নাতিসহ তাড়াতাড়ি ছুটে আসলাম। এসে দিয়ে আমার বাছা দুটো শুয়ে আছে সাদা কাপড়ের মাঝে। আমি বিলাপ করলে তো আর ঠিক হবে না, তাই সেই থেকে লুকিয়ে কাঁদি। সাবিত ও তিশানের সামনে তো নয়। জানো মা, সেই থেকে গ্রামে যাই না, কারণ আরও আগে একবার স্বামী হারিয়েছি। আর্দ্রতা বলল, জীবনে সবসময় দুঃখ আছে, আর আমাকে মা ডাকছেন কেন? আমি সেটা বুঝতে পারছি না। মহিলাটি বলল, মা জানো, ও সাবিতকে বাবা ডাকে। সবসময় সিনেমা দেখে পেকে গেছে। সাবিত কাল রাতে তোমাকে কোলে করে নিয়ে এসেছে, তাই তারপর তোমার চেহারার সাথে মিল আছে বড় বৌমার সাথে, তাই ছবিতে দেখে তোমার সাথে মিলিয়ে দিয়েছে। আর্দ্রতা বলল, আপনি কত ভালো একজন মানুষ। আমার মা, সেও তো আমার মা। তিনি তো আমাকে আপদ মনে করে বিদায় করেছেন, আমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এভাবে বলো না মা, তোমার মাও হয়তো অন্য কিছুর জন্য বাধ্য হয়েছেন। একটা মেয়ে অন্য কিছুতে যতটা খারাপ হোক না কেন, মা হিসেবে খারাপ নয়। আর্দ্রতা বলল, সত্যি কি তাই? তবে আমি কেন বাঁচাতে পারিনি আমার অনাগত সন্তানকে? কি বলছো তুমি? কি হয়েছিল তোমার সাথে, সব খুলে বলো। জানো তো মা, আল্লাহ তাআলা যা করেন সবার ভালোর জন্যই করেন। আর্দ্রতা বলল, আচ্ছা মা, ঠিক আছে, তাহলে শুনুন আমার কাহিনী। যা ছিল স্বচ্ছ কাঁচের সংসার। তারপর একে একে সমস্ত ঘটনাবলী খুলে বলল। আর্দ্রতার জীবনের ঘটে যাওয়া কাচের সংসারের মতো ঝরঝর করে ঝরে পড়া ওই মহিলা ছাড়াও আরও একজন এই গল্পটা শুনেছিল। দরজার ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বলল, জানো মা, জীবন যুদ্ধ ঘোষণা করে জিততে হবে। আমার মতে তুমি হচ্ছে জয়ী, তোমাকে আমার সাথে থাকতে হবে। আর্দ্রতা বলল, আমার একটা চাকরির দরকার, বেঁচে থাকার জন্য আমার সব থেকে বড় লড়াইয়ের একটা। আমি দেখিয়ে দেব, কালো মেয়েরাও মানুষ, কালো মেয়েরা সমাজের হেলার জন্য নয়। আমি হতে চাই বেগম রোকেয়ার আদর্শের অনুসারী, হতে চাই কাজী নজরুল ইসলামের সেই দীপ্তিময়ী, হতে চাই নবীনদের সহযাত্রী। শোনো মেয়ে, আমার অফিসে তোমার চাকরি হবে, কিন্তু তোমাকে পরীক্ষা দিয়ে চাকরি অর্জন করে নিতে হবে। আমার ছেলেটা কিন্তু খুব কড়া ধাঁচের। ঠিক আছে মা, আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করতে চাই। এখন থেকে নিজের পৃথিবীটা নিজেই আল্লাহর ইচ্ছায় করতে চাই। আচ্ছা ঠিক আছে মা, অনেক গল্প করা হলো। তুমি যে অসুস্থ, সুস্থ হও, তারপর সব হবে, আগে বিশ্রাম নাও। আর্দ্রতা বলল, আচ্ছা মা, তিশানকে একটু পাঠিয়ে দেন। মা চলে গেল, আমি আবারও গভীর ভাবনায় পড়ে গেলাম। আমার জীবন এত জটিলতায় ভরা কেন? কে দেবে এর উত্তর? আল্লাহ হয়তো অদৃষ্টে ভালো কিছু রেখেছেন। কিছুক্ষণ পর তিশান বাবু মা বলে জড়িয়ে ধরল। আচ্ছা, বাবু সোনাকে এখন গল্প শুনবে? তিশান বলল, না মা, বাবু সোনা এখন মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বে। তিশানের ঘুম পাচ্ছে। আচ্ছা তিশান সোনা, আমার সাথে ঘুমাবে। তিশান আমাকে জড়িয়ে ধরে এক ঘুমে সন্ধ্যা হয়ে গেছে। আমিও ঘুমিয়েছি, কেউ ডাকেনি। রাতের খাবার খেয়ে আমি শুধু বিছানায় এসেছি। একটা ছবি দেওয়ালে দেখে কেমন যেন চেনা চেনা লাগছে। এই ছবিটি আদনানের মতো লাগছে। কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? উত্তর দেবে কে? কিন্তু আদনান আসবে কেন? মা তো তার ছেলের নাম বলল সাবিত। খেতে যাওয়ার আগে তো এই ছবিটি ছিল না, তাহলে কে রাখলো? যাকগে, সে চিন্তা করে মাথা খারাপ করার প্রয়োজন নেই। ঘুমিয়ে পড়ি, হয়তো নতুন ভোরের আগমনে জীবন হবে সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো কেউ একজন ছিল। বারবার কি হচ্ছে? এই ডিপ্রেশন কাটিয়ে উঠতে হবে, ভালো লাগছে না। মাকে বলে আজ কাজে যোগ দেব। আমি যথেষ্ট সুস্থ এখন। নাস্তার টেবিলে সাবিত সহ সবাই নাস্তা করতে বসেছে। তখন মা সাবিতকে বলল, সাবিত, তোর অফিসে কি কোনো পোস্ট খালি আছে? সাবিত বলল, আছে মা, আমার পিএর পদ খালি আছে। আগের পিএর বিয়ে হওয়ার পর থেকে পদটা শূন্য হয়ে আছে। কেন মা? তুমি তো অফিসের কাজে রিটায়ার করার পর থেকে কথা বলো না। আর্দ্রতা মাকে একটা চাকরির জন্য আর কি বলা। অসাধারণ প্রতিভা আছে মেয়েটার ভেতরে। সাবিত বলল, মা, হুট করে কি কাউকে চাকরি দেওয়া যায়? যত প্রতিভাই থাকুক না কেন। মা বলল, আমি কি একবারও বলেছি সেটা? ও ওর যোগ্যতা দিয়ে কাজ করবে। তাহলে ওকে পাঠিয়ে দেবে। অফিসে আজ পরীক্ষা নেওয়া হবে, আর যা রূপ তা দেখিয়ে তো কাউকে ভোলাতে পারবে না। আমি আর চুপ থাকতে পারলাম না, বলেই ফেললাম, আচ্ছা, রূপ দিয়ে কি এর আগে যে পেয়েছিল তিনি আপনার মন ভুলিয়েছিল? সাবিত বলল, তা কেন হবে? আর অন্না আপু হয় আমার। তোমাকে তো দেখে আমার কেমন যেন লাগছে।
আরে মিস্টার, যেদিন আপনার চুলে পাক ধরবে সেদিন এই কালো চুলের জন্য কান্নাকাটি করা হবে। মা বলল, উফ, তোরা কথা বলা বন্ধ কর, আমিও আজ ইন্টারভিউয়ে থাকবো। যা সাবিত, আমি আদ্রতা ও দাদু ভাই একসাথে আসছি। সাবিত বলল, গাড়ি যেন তুমি ড্রাইভ না করো, ড্রাইভার নিয়ে যাবে, বুঝতে পেরেছ? মা বলল, ঠিক আছে যাও, আমি ড্রাইভার নিয়ে যাব। আমি উপরে গেলাম চেঞ্জ করতে, আর ভাবতে লাগলাম কালো বর্ণের মানুষের আবার অপমান বোধ। যাকগে, আমার কি, মেরুদণ্ড বাঁকালে চলবে না, আমাকে লক্ষ্য করে প্রস্তুত হতে হবে সমগ্র কালো বর্ণের মানুষের হয়ে। এদিকে আদ্রতা ইন্টারভিউ রুমের বাইরে বসে আছে, তাকে নিয়ে সবাই বিরূপ মন্তব্য করছে, তাদের কথা গায়ে মাখছে না আদ্রতা। ঠিক এমন সময় আদ্রতা জান্নাত আলো নামে কল করে। আদ্রতা উঠে দাঁড়িয়ে যায়। একজন বলে ফেলল, দেখতে ঠিক একেবারে আলোর মতো, বলে সবাই হাসিতে ফেটে পড়ল। আদ্রতা কিছু না বলে ভিতরে যাচ্ছে। আসতে পারি স্যার? সাবিত বলল, ইয়েস কাম। এখানে বাংলা চলবে না, ইংরেজি ভাষার সাথে অ্যাক্টিভ হতে হবে। আমি দুঃখিত স্যার, আমি অপ্রয়োজনীয় ইংরেজি বলি না। তা বললে তো হবে না, এখানে ইংরেজিতে আমার সাথে কথা বলতে হবে। স্যার, আপনি কি বাংলায় মূর্খ? আপনি ইতিহাস জানেন না? ইতিহাসের সোনালী অধ্যায় খুললেই দেখতে পাই, মাগো ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। এই স্লোগান দিয়ে বাংলার দামাল ছেলেরা সেদিন রক্ত দিয়ে আল্লাহর রহমতে অর্জিত করেছে আমার মায়ের ভাষা, যা আজ আন্তর্জাতিকভাবে মায়ের ভাষায় স্বীকৃত। মা বলল, তো মিস আদ্রতা, এখানে কি আপনি পরীক্ষা দিতে এসেছেন? জি ম্যাম, অবশ্যই পরীক্ষা দিতে এসেছি। যাও তো ওখান থেকে এক গ্লাস পানি নিয়ে আসো। বেয়ারা, বেয়ারা, ম্যামের জন্য এক গ্লাস পানি নিয়ে আসুন। মা বলল, আচ্ছা আদ্রতা, তুমি এই অফিসে জব পেলে বাইরে কর্মীরা আন্দোলন গড়ে তুলল, তখন তুমি কি ভূমিকা নেবে? ম্যাম, সর্বপ্রথম স্যারের সাথে আলোচনা করে আন্দোলনকারীদের সাথে বসবো, তারপর তাদের দাবি শুনে তাদের দাবি স্যারের সাথে আলোচনা করার আশ্বাস দিয়ে তাদের বোঝাবো যে আন্দোলন করলে তাদের ক্ষতি প্লাস কোম্পানির রেপুটেশন নষ্ট। মা বলল, আচ্ছা, আমার প্রশ্ন শেষ। সাবিত, তোর প্রশ্ন থাকলে করতে পারিস। সাবিত বলল, আচ্ছা, এই যে এইখানে 3টা পোশাক আছে, এর মধ্যে বর্তমান সময় কোনটি বেশি প্রচলন হবে? আদ্রতা বলল, স্যার, এই যে হালকা ইউনিক সফট ডিজাইন শার্ট আছে, তা চলবে বেশি, কারণ শীতের সময় শেষ, হালকা গরম শুরু হয়েছে, তাই এটা বেশি চলবে। আচ্ছা তুমি যাও, তোমার রেজাল্ট পৌঁছে যাবে। মা বলল, আমি তোকে বলেছিলাম যে ওর ভিতরে প্রতিভা আছে। তবে ভাষার ধরন ভালো না, তবে সিলেক্টেড হয়েছে। বাইরে বের হয়ে বসে আছে আদ্রতা। এমন সময় সবাই তাকিয়ে আছে, যেন এলিয়েন দেখছে। আদ্রতা ইগনোর করলো, আর কারো কথা সে কানে নেবে না। জীবনে চলার পথে বাঁধাকে কাটিয়ে উঠতে হবে, ইনশাল্লাহ সে পারবে। এর মধ্যে মা বেরিয়ে আসলেন, বললেন, চল আদ্রতা, আজ থেকে তোমাকে কাজ করতে হবে। বাড়ি চলে আসলো আদ্রতা, আবার একাকিত্ব কুড়ে কুড়ে খেতে শুরু করেছে। এভাবেই পুরো দিন কাটলো। সন্ধ্যাবেলায় একটা কালো শাড়ি পরে ড্রয়িং রুমে আসলো। সে দেখতে কালো, তবুও কালোতে যেন কালো কুমারী লাগছে। একজন দূর থেকে দাঁড়িয়ে নজর রাখছে। আদ্রতা মাকে বলল, মা, আজ রাতের খাবার আমি তৈরি করি। মা শুধু বলল, পারবি তো? পারবো, বলেই রান্নাঘরে চলে গেলাম। যাওয়ার সাথে সাথে কফি চাইলো সাবিত। আমি কফি করে দিলাম। তাকে মাছ দিয়ে লাউ, শুটকি ভর্তা, পাট শাকের ঝোল ও কিছু সালাদ তৈরি করে ফেললাম। রাতের বেলায় সবাইকে খেতে দিলাম। আমাকে বসতে বলেছিল, আমি বললাম পরে খাবো। মা শুধু বলল, খুব সুস্বাদু হয়েছে। কিন্তু এই বেটা বজ্জাতের হাড্ডি চ্যাপ্টা শুটকি একবার বললো না যে ভালো হয়েছে। কেমন খেয়ে গটগট করে চলে গেল। আমার তাতে কি, আমিও খেয়ে নিলাম। খেয়েই উপরে চলে গেলাম। একটা পান চিবোতে চিবোতে বসে গুনগুন করে গান করছিলাম। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। এমন সময় মনে হলো দরজার ওপাশে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গিয়ে দেখি কেউ নেই। আমার এমন হচ্ছে কেন? ইস, সময়টা যে কবে আমার অনুকূলে আসবে। নিঃসঙ্গ জীবন সময় সেও 1 সেকেন্ড ঘন্টার মতো মনে হয়। শুয়ে পড়লাম। বেশি কিছু না ভেবে ঘুমানোর চেষ্টা করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নাস্তা তৈরি করলাম। তারপর গিয়ে গোসল করে অফিসের জন্য তৈরি হলাম। নিচে গিয়ে দেখি সবাই উঠে গিয়েছে। মা আমাকে খুব করে বকে দিল। আমি মুচকে হাসলাম, হেসে বললাম, আমি কাজের মধ্যে ডুবে থাকতে চাই। আর কেউ কিচ্ছু বলল না। সবাই নাস্তা করে নিল। আমি মাকে বলে বেরিয়ে পড়লাম। যদিও গাড়ি নিয়ে যেতে বলেছিল, তবে আমি নিইনি। আধা ঘন্টা পরে অফিসে পৌঁছে গেলাম। স্যারের যাবতীয় ফাইল বুঝে নিলাম। তারপর কাজ শুরু করলাম। কিছুক্ষণ পর স্যার এসে গেলেন। আমার ডাক পড়ল। আমি গেলাম। তিনি আমার দিকে তাকিয়ে আছে, মুচকি মুচকি হাসছে। আমি কিছু বুঝতে পারছি না। তিনি বললেন, এই কালো শাড়ি ছাড়া কি অন্য শাড়ি নেই? আমি বললাম, আছে, তবে সেগুলো শরীরের রং কালোর সাথে যায় না, তাই স্যার কালো রংটা পরি। ইস, মহান কাজ করেন। আমি যে খুন হয়ে যাচ্ছি তা দেখতে পান না? মহারানী ওনার ইচ্ছেতেই চলবে। স্যার কি বলছেন স্পষ্ট করে বলুন। না, কিছু না, যাও তোমার কাজে। আর্দ্রতা চলে গেল। আর্দ্রতা, তোমায় আরেকবার পেয়েছি।
এবার আর হারাতে দেব না। আগের বার হারিয়ে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। তোমার জন্য অপেক্ষা করলাম কত বসন্ত, তোমার জন্য অপেক্ষা করলাম কত নিশীথ, তোমার জন্য অপেক্ষা করলাম কত দিন, তোমার জন্য অপেক্ষা করলাম কত প্রহর। আর দূরে থাকতে দেব না। তোমার ইদ্যত শেষ হলে তোমাকে আমার আপন করে নেব। আচ্ছা আদ্রতা, তোমার কি মনে আছে ছোটবেলায় তোমার চুল ধরে টেনে ফেলে দিতাম? তুমি ক্লাস 1-এ, আমি 5-এ পড়তাম। তখন প্রতিদিন স্কুল ছুটির পর তুমি বসে থাকতে, কখন আমি তোমাকে চকলেট দেব। সব কি সেই ছোটবেলায় অপমানে ভুলে গেছো? সেদিন তো অনিচ্ছা সত্ত্বেও অপমান করতে বাধ্য হয়েছিলাম। ওই যে ভুল করে যবে ভালোবেসেছিলাম, সেদিন যদি আয়াত তোমাকে জড়িয়ে না ধরতো, তবে আমি তোমাকে মারতাম না, তুমিও আমার থেকে দূরে যেতে না। এবার কেউ আমাদের আলাদা করতে পারবে না। আচ্ছা, আমার বলা কবিতাগুলো কি এখনো মনে পড়ে তোমার? এই রঙিন চুড়িগুলো রেখে দিও, হয়তো আমার স্মৃতি হয়ে থাকবে যেদিন আমি হারিয়ে যাব। আমার সাথে বোনা স্বপ্নগুলো নিজের মাঝে রেখো। মনে করো সেদিন হারিয়ে আমি যাব যেদিন। এই বসন্তের কাটানোর সময় হয়ে রবে মধুময়, রবে অমলিন, স্মৃতিময় করে রেখো চিরদিন। হয়তো তোমার বন্ধু হয়ে নয়, পূরক হয়ে রব পাশে সব সময়। এই কবিতাটি কি মনে পড়ে? আচ্ছা, আমি ঠিক বুঝে উঠতে পারছি না, আদনান ও সাবির দুজনে কি একই নাকি নাকি আলাদা একটা ব্যক্তিত্ব? কেন এমন ধোঁয়াশায় আছি আমি? ভালো লাগছে না। এই কাজের সংসারে কতদিন অভিনয় করব আর? জীবনের প্রথম ঝড় থেমে গেল, তারপর অনেক ঝড় উঠেছে, ঢেউ উঠেছে, ভাঙচুর হয়েছে, তবুও দাঁড়িয়ে আছে। আর ভেঙে পড়া যাবে না। এবার সমস্ত সমস্যার মুখোমুখি হতে হবে। অফিস থেকে ফিরে সবার জন্য রান্না করলাম। আমি খেয়ে মাকে বলে রুমে চলে আসলাম। হয়তো আজ ঘুম আসবে না, হয়তো স্মৃতি বিজড়িত আরেকটি নির্ঘুম রাত কাটবে। পরের দিন সকালে অফিসে এসে একজন কথা বলছে। আচ্ছা, আয়াত সাহেব কি ঠিক আছে? ওপার থেকে কি বলছে তা শোনা যাচ্ছে না। আগে না হয় অন্যা সব তথ্য দিতে, এখন নতুন একজন এসেছে। খুব কাজের মনে হয়। সরি আয়াজ স্যার, ওনাকে কেনা যাবে না। অন্যা আপুকে তাড়াহুড়ো করে বিয়ে না করলেও তো হতো। আচ্ছা, আমি যতটা জানতে পারি জানাবো, কারণ আমিও চাই এই কোম্পানির রেপুটেশন নষ্ট হোক। তো এই কথাই রইল। কথা শেষ হতে আমি লুকিয়ে গেলাম। কিছুক্ষণ পর আমার ডাক পড়ল স্যারের কেবিনে। আসতে পারি স্যার? আসুন। আচ্ছা, আপনি এই ফাইলটি একটু ঠিক করে দেখেন। এটাতে গত 3 মাসের কয়েকটি ঝামেলার কথা বলা আছে। আচ্ছা স্যার, ঠিক আছে বলে এই ফাইল নিয়ে আমার কেবিনে বসে পড়লাম। কাজটা শেষ করে স্যারের অনুমতি নিয়ে তার রুমে গেলাম। ফাইল দেখা শেষ। এত তাড়াতাড়ি? জি স্যার, আর কয়েকটা কথা ছিল। বলেন। কোনো সমস্যা হয়েছে? স্যার, আপনার কি কোনো শত্রু আছে? বা আপনি কি জানেন যে কোনো টেন্ডার আপনি পাবেন তবুও পান না? আছে, আয়াজ নামে এক ব্যক্তি। কিন্তু হঠাৎ এই কথাগুলো কেন উঠছে? কোনো সমস্যা আছে? স্যার, সামনের প্রজেক্ট আমি যাদের রাখবো তাদের দ্বারা কাজ পরিচালিত করব। তারপর ফলাফল দেখুন কি হয়। হঠাৎ করে তুমি এই কথা কেন বললে? এর ভেতরে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। জি স্যার। যদি কিছু মনে না করেন তাহলে আয়াজ নামের সেই ব্যক্তির ছবি দেখতে পারি? আচ্ছা, এই দেখো বলে ছবি আমার দিকে এগিয়ে দিল। আমি ছবি দেখে অবাক হয়ে গেলাম। এই শয়তান কি আমার পিছু ছাড়ছে না? তবে সময় এসে গেছে ওকে চরম শিক্ষা দেওয়ার। স্যার, আমি এবার দেখি এই টিমের সাথে কাকে রাখা যায় বলেই বেরিয়ে আসলাম। সাবিত বলল, সত্যিই বলেছে মা, যে ওর ভিতরে একটা লুকানো প্রতিভা রয়েছে। আমি যা সন্দেহ করেছিলাম তাই ও 2 দিনের ভেতর ধরে ফেললো। দেখি ও কি করছে। বলেই সিসিটিভি ফুটেজ চেক করছে। ইস, চুলগুলো কি সুন্দর করে উড়াচ্ছে। অবাধ্য চুলগুলো বারবার ঠিক করছে, তবুও উঠছে। আসলে কালো বর্ণের মানুষের চোখ প্রচুর পরিমাণে মায়া থাকে। একে তো কালো শাড়ি পরেছে, তাতে যেন কালো পরি লাগছে। আমি যদি জীবনানন্দ হতাম, বলতাম, 1000 বছর ধরে যে পথে গেছি আমি, সে পথে তো কাঁটায় ভরা, সুখ দেখিনি আমি। এমন এক সুখ নিয়ে এলো আমার কালো কুমারী। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, চোখ তার অন্ধকার হরিণীর ন্যায়। কিন্তু না, আমি জীবনানন্দ নই, তাই দিতে পারলাম না কাব্যিকতা। এমন সময় মেয়েলি কণ্ঠ দিয়ে ঘোর গেল ভেঙে। আসবো স্যার? জি আসুন। বলুন কি জন্য এসেছেন? স্যার, আমি 4 জনের তালিকা দিলাম, আর টিফিন ক্যারিয়ারে দুপুরের খাবার আছে। সময় হয়ে গেছে, খেয়ে নেন। আচ্ছা, আমি খেয়ে নেব। যাও খেয়ে নাও। আচ্ছা, আয়াজদাকে শাস্তি দেওয়া যায় কিভাবে? আইডিয়া পেয়েছি। তবে স্যারের সাথে কি আলোচনা করব? না থাক। কলম কামড়ে আবার গভীর চিন্তায় ব্যাকুল হয়ে গেলাম। আইডিয়াটা কাজে লাগাবো কেমন করে? লক্ষ্য যখন স্থির করেছি, পিছনে যাওয়া চলবে না। সাবিত বলল, এই মেয়েটা এত কি চিন্তা করছে? দেখো চুলগুলো আবারও উঠছে। নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। ও কি বুঝতে পারছে না? বিকেলে আদ্রতা বলল, উফ, অফিসের কাজ কি বিরক্তিকর ব্যাপার। কিচ্ছু ভালো লাগছে না। অফিস সময় শেষ, যাই, যাওয়ার জন্য প্রস্তুতি নেই। বলেই সব কাজ শেষ করে সাবিতের কেবিনের সামনে দাঁড়িয়ে বললাম, স্যার আসবো? জি আসুন। কি হয়েছে? স্যার, অফিস সময় শেষ, বাড়ি যাবেন না? যাও রেডি হও, একসাথে ফিরবো। না স্যার, আমি যেতে পারবো, সমস্যা হবে না। যার জীবন জটিলতা দিয়ে ভর্তি, তার আবার বিপদ। আমি শুধু বলিনি, অর্ডার করেছি। যাও তাড়াতাড়ি আসো। এই মেয়েটা এমন কেন? ওকে আমায় চিনতে পারেনি? ও কি বুঝতে পারছে না আমি ওর চকলেট?
যার হাত থেকে চকলেট না খেলে পেট ভরতো না। স্যার, আমার দিকে না তাকিয়ে সামনে তাকান। আমি অকালে মরতে চাই না। ইস, আমার বই গেছে তোমার দিকে তাকাতে। আমি সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছি। কিছুক্ষণ পরে তারা বাড়ি এসে পৌঁছায়। দুজন নেমে চলে যায়। আদ্রতা রান্না করে সবাইকে খাইয়ে ও খেয়ে নেয়। তারপর সে রুমে চলে যায়। গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। হয়তো আজও একটা নির্ঘুম রাত কাটবে। আমি বুঝতে পারছি যে আদনান ওই সাবিত। আমি চিনতে ভুল করি না চকলেট, আর অবহেলায় ঠকতে চাই না। একা একা কথা বলা, স্বপ্নের খোঁজে পথ চলা, মানে অভিমানে গিয়েছি ভুলে সেই সব রোদেলা দিন। পেরিয়ে এসেছি পিছে ফেলে। ইচ্ছের রঙিন ঘুড়ি উড়িয়েছিলাম সেই কবে, কোনো কিশোরীর বেলায়। কবেই দিয়েছি সব ভুলে, যেসব নিয়েছে ঠাঁই স্মৃতির কোন কোনায়। ভোরের কুয়াশায়, উত্তরের হাওয়ায় উড়িয়ে দিয়েছি তোমায়। বিষণ্ণতায় পথ হেঁটেছি একা, তবুও চাইনি তোমার দেখা। কত রাত গিয়েছে চলে, আজ বড় অবেলায় তুমি এলে। বন্ধ দুয়ার খিল দিয়েছি তুলে, বদ্ধ মনেরই অলিগলি। আমি নিজেকে নিয়েছি খুঁজে, আর তাই একলাই পথে চলি। আজ শ্যাওলার ছাপ অতি চেনা সেই পুরাতন দেওয়ালে। ছেঁড়া সুতোয় কেটেছি যখন পিছু টান, তখন বড় অবেলায় তুমি এলে। আমি বুঝতে পারছি যে আদনান ওই সাবিত। আমি চিনতে ভুল করি না চকলেট, আর অবেলায় ঠকতে চাই না। সাবিত, তুমি সেই ছোটবেলায় ফুল চুরির ছবি এখনো রেখে দিয়েছ নিজের স্মৃতি করে। কেন এখনো লুকিয়ে রেখেছ সংগোপনে? সত্যিই কিছু স্মৃতি অমলিন, যার আকাঙ্ক্ষায় বাঁচার অনুপ্রেরণা জাগে। যাকে আমার সেটা ভেবে কি লাভ? আমি তো এখন প্রতিশোধের আগুনে দগ্ধ হচ্ছি প্রতিনিয়ত। কিছু স্মৃতি না হয় স্মৃতির পাতায় পাতায় বিচরণ করুক। জানো তো চকলেট, তুমি যেদিন রাগ করে চলে এসেছিলে, সেদিন থেকে চকলেট খাওয়া ছেড়ে দিয়েছি। সেদিন থেকে ছবি আঁকা ছেড়ে দিয়েছি। পাছে লোকে যদি বলে খুব সুন্দর হয়েছে অঙ্কনটা, সেটা তো প্রথম তোমার মুখ থেকে শোনা হবে না। সেদিন থেকে কালো মেয়েটা আর সাদা কিছু শরীরে দেয়নি। পাছে লোকে যদি বলে খুব বাজে লাগছে, আমার যা কিছু শোনার অভ্যাস ছিল তা তোমার মুখ থেকে। ভাবনার জগৎ থেকে বের হতে হলো দরজার কড়া নাড়াতে। দরজা খুলে দেখি তিশান মা মা বলে জড়িয়ে ধরল। সাবিতকে বলল, যাও পাপা, আমি মায়ের কোলে ঘুমাবো। আজ মা আমাকে কবিতা বলবে, তাই না মা? হ্যাঁ আমার তিশান সোনা বাবু, আজ আমরা কবিতা কবিতা খেলবো বলেই দরজা বন্ধ করে দিলাম। সাবিত বলল, আচ্ছা এই মেয়েটা এমন কেন? একটুখানি কথা বলে কি হয়? ও কি বুঝে না ওর বিরহ বেদনা আজও বয়ে ঘুরছি নিভৃতে, যা রয়েছে মনের অন্তপুরে? আচ্ছা, ও এখন এতটাই বদলে গেছে, নিজের থেকে নিজেকে লুকাতে চায়। আচ্ছা, ওর ঘাড়ের উপর একটা দাগ দেখা যায়। যদিও কালো ভালোবাসি তো, তাই তার জন্য সব দিক থেকেই দেখতে হয়। আচ্ছা, সেদিন হাসপাতাল থেকে যে বের হয়েছিল, সেদিন যদি আমি না দেখতাম তাহলে কি হতো? আমার কালো কুমারীকে তো আমি এক দেখায় চিনতে পেরেছিলাম। হাসপাতালে কোলে করে নিয়ে গেছি। ডাক্তার যখন বলে সুস্থ আছে, আমি আমার দেহে প্রাণ পেয়েছি। সঙ্গে নিয়ে চলে এসেছি আমার নীড়ে। ভুল করে যবে ছেড়ে চলে গেলে আমায় একা করে, হরেক রঙের পেলাম তারে আমার আপন নীড়ে। আর্দ্রতা, তোমায় আর হারাতে দেব না। তোমাকে পেতে মরতে হয়েছে আমার বাবাকে। শুধু আয়াজ নয়, শাস্তি পেতে হবে তোমার ভাই আহানকেও। তুমি সেই প্রতিশোধ। আর মাত্র কয়েকটা দিন পর তুমি হবে আমার হৃদয় রাজ্যের রানী। পরের দিন অফিসে যেন তাণ্ডব চলছে। আর্দ্রতা চালাচ্ছে সেই তাণ্ডব। ম্যানেজার জানতে চাচ্ছে পরের প্রজেক্ট সম্পর্কে। যে পণ্যের মূল্য 500 টাকায় বিক্রি হয়, সেটা আর্দ্রতা 300 টাকায় শোনায়। কারণ এই টাকায় বিক্রি করলে আয়াজের লস হবে। এটা দিয়ে না হয় শুরু হোক। একটু পর আর্দ্রতার ডাক পড়ে সাবিতের কেবিনে। সাবিত বাহিরের সব কথা শুনে নিয়েছে। আর্দ্রতা আসার পর সাবিত বলল, তুমিও যাচ্ছ তবে ছদ্মবেশে? আর্দ্রতা সাবিতের পাশে দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো করে দিয়ে, মুখে মাস্ক পরে আছে, যেন আয়াজ চিনতে না পারে। এই ডিলটায় আয়াজ চলে আসে ও জিতে যায়। সাবিত কংগ্রেস জানিয়ে বেরিয়ে যায়। আর্দ্রতা মুচকে এসে বেরিয়ে আসে। মনে মনে বলে যে, আয়াজ, আজ থেকে আমি তোমার রাতের ঘুম হারাম করে দেব। সবে কলির সন্ধ্যাবেলায় শুরু করলাম। একে একে শাস্তি দেব সবাইকে। অরূপকে শাস্তি প্রকৃতি দেবে। হয়তো বিষম জ্বালায় দগ্ধ হবে প্রতিনিয়ত। রাতের বেলা খাবার টেবিলে মাকে বললাম, মা তোমার বয়স হয়ে যাচ্ছে, আর কত করবে? ছেলের বউ নিয়ে আসো। ছেলে তো বুড়ো হয়ে যাচ্ছে। সাবিত বলল, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার মা জানে তার ছেলে কখন বিয়ে করবে। মা শুধু বলল, আমি আমার ছেলের জন্য রাজকন্যা খুঁজে রেখেছি, খুব শীঘ্রই তাকে ঘরে তুলব। সবার খাওয়া শেষ হয়েছে। আমি ঘরে গেলাম। আজ তিশান আমার সাথে ঘুমাবে না। মা তার সাথে রাখবেন, যদিও আমি জোর করেছিলাম। শুধু বলল কাল থেকে ঘুমাবে। আমি ঘরে এসে আয়াজকে ফোন দিলাম। হ্যালো, কে বলছেন? আপনার শুভাকাঙ্ক্ষী মিস্টার আয়াজ। আপনার ধ্বংসের জন্য প্রস্তুত হন। এক তুচ্ছ নারী কিনা ধ্বংস করবে আয়াজকে? নারী বলে অবহেলা করো না। এই নারীর গর্ভেই তোমার জন্ম। দিন শেষে এক নারী কিন্তু তোমার পথ চেয়ে রয়, যাকে খুবলে খুবলে খাও। নরপিশাচ, প্রস্তুত হও। অনেক হিসেব তোলা আছে। বলা শেষে খট করে ফোনটা কেটে দিলাম। আজ বড্ড বেশি মনে পড়ছে হারানো দিনগুলো। দিনগুলোতে যে ছিল আমার সাজানো সংসারগুলো, দিন শেষে হয়ে গেল কাঁচের সংসার। ঝড়ো ঝড়ো উঠেছে মোর হৃদয় আঙিনায়। আরেকটা কাজ বাকি আছে। তোমার সাথেও দেখা হবে মিস্টার।
অনেক দেনাপাওনা আছে, প্রস্তুত হও। একেবারে যুদ্ধ সাজে আসবো আমি তোমার ধ্বংস করতে। পরের দিন অফিসে একটা জরুরি ফোনে সাবিত বেরিয়ে যায় অফিস থেকে, আর্দ্রতাকে দেখতে বলে যায়। কিছুক্ষণ পর ম্যানেজার আর্দ্রতার কেবিনে প্রবেশ করে এবং আর্দ্রতাকে বলে, এই যে মেয়ে আমাদের সাথে কাজ করবে, এখানে বেতন পাচ্ছ 30,000। আমাদের সাথে কাজ করলে মাসে পাবে 1,00,000 টাকা, সাথে বাড়ি, ফ্ল্যাট। আর্দ্রতা বলল, আর কি কি পাবো? তুমি যা চাও তাই পাবে। তুমি কি চাও? আচ্ছা, আমি যা চাইবো তাই পাবো তো? আপনার স্যার আয়াজের ফুল ইনফরমেশন চাই। ও এই কথা, আচ্ছা ঠিক আছে বলছি। আগে এখানে একজন পিএ ছিল, অন্না নাম। সে তো আয়াজের বাগদত্তা ছিল। যত বড় বড় প্রজেক্টের সব কাজ শয়তানি করে আয়াজের কোম্পানিকে পাইয়ে দিত। আমি তার সবচেয়ে বড় সহযোগী ছিলাম। কিন্তু অন্না ম্যামের বিয়ে হয়ে যাওয়ার ফলে সব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তুমি সাহায্য করতে পারলে আয়াজ স্যার তোমার মাথায় করে রাখবে। আর্দ্রতা বলল, ম্যানেজার সাহেব, আপনাকে এখনও বলিনি যে আমি আপনার কথায় রাজি, তবে আপনার আর বাইরে থাকার উপায় নেই। হ্যালো, হ্যাঁ শরীফ, একে নিয়ে যাও, পরে বোঝাপড়া হবে। ওপাশ থেকে, ঠিক আছে ম্যাডাম। ম্যানেজারকে নিয়ে যাওয়া হলো, পুলিশে দিত। এখন দিলে আয়াজ জেনে যাবে। আগে অন্যাকে জেলে ঢুকিয়ে নেই, তার আগে কাজ আছে। আরেকটা ফোন করি। হ্যালো, হ্যালো জাহিন, কাজ হচ্ছে ঠিক মতো? ওপাশ থেকে, জি ম্যাডাম হচ্ছে। এদিকে বলো আর্দ্রতা, স্যার আসবো? জি আসুন। স্যার, আপনার ম্যানেজারকে টাইট দিতে নিয়েছি, একটা মামলা করতে হবে আপনাকে, আপনার সেই আদরের বোন অন্যার নামে। তুমি কি বলছো জানো? তুমি কার সম্পর্কে কি বলছো? জি স্যার আমি জানি। আর আমার মুখের কথায় কেন বিশ্বাস করবেন? এই যে শুনুন। বলে রেকর্ড করা ম্যানেজারের কথাগুলো শুনিয়ে দিলাম। সাবিত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সাবিত উঠে চলে যায়। রাতের বেলা আর্দ্রতা ঘরের লাইট অফ করছে, আবার অন করছে। ভেবে পাচ্ছে না যে সে কি কোনো ভুল করেছে। বসন্তের ভাট ফুলে যে হয়নি মাতাল, তবে আজ কেন ভয় পাচ্ছে ঘোরতোর অবেলায়? কাচের সংসার তো অনেক আগেই ভেঙে গেছে, তো ভয় কিসের? আজ তো সময় আসছে আমার। এখন নিজের মাঝেই ডুবে থাকার সময় এসেছে। সম্ভাবনা রয়েছে অদূরে যাওয়ার, তাই ভয় পেলে চলবে না। আমার জন্য বিপদে পড়তে হবে না কাউকে। কাল থেকে নতুন রূপ দেখবে আমার। সাবিত ভেবেই যাচ্ছে, অন্না আপু কেমন করে পারল? ওকে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম। তাহলে সুখী দাম্পত্য হবে তো তোমার? জীবনে কাউকে ঠকাইনি, তবে বারবার কেন ঠকলাম? এখন থেকে নতুন করে মানুষ চিনতে হবে। আর ঠকতে চাই না। কাল মা ও তিশানকে আমেরিকা পাঠাবো। এখানকার ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত ওরা ওখানেই থাকবে। আগে আর্দ্রতার সাথে এ ব্যাপারে কথা বলি। আর্দ্রতা রুমে গিয়ে দেখি দরজা বন্ধ করেনি, আলো জ্বালাচ্ছে, নিভাচ্ছে। আসবো আর্দ্রতা? ও স্যার আসুন। আমি চমকে গেছি। আর্দ্রতা, তুমি মা ও তিশানকে আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুত করো। এখানে থাকলে বিপদ হতে পারে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। ফ্লাইটে তুলে দিয়ে আর্দ্রতা ও সাবিত দুজনেই বাড়ি ফিরে আসে। এসে যা দেখে তাতে তাদের মাথায় আগুন জ্বলে ওঠে। দারোয়ান চাচাকে মারধর করছে, কিন্তু চাচা ভিতরে যেতে দিচ্ছে না। সাবিত না দাঁড়িয়ে মারামারি শুরু করলো। এক পর্যায়ে সাবিতকে ছুরি মেরে গুন্ডারা পালায়। আমি সাবিতকে ভিতরে নিয়ে হাত ব্যান্ডেজ করে দিলাম। সাবিত শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি মনে মনে বলছি, তাকিয়েও না ওই চোখ দিয়ে, আমি যে হারাতে পারবো না তোমার মাঝে। সাবিত মনে মনে ভাবছে, কি সর্বনাশ দেখছে আমার। তোমার অষ্টদয়ে তাকিয়ে আছে আমার দিকে আমার সেই ছোট্ট পুতুলটা। নীরবতায় ঘোর কাটিয়ে আর্দ্রতা বলে উঠল, স্যার ওভাবে তাকিয়ে না, আমার লজ্জা করে। নিন, হয়ে গেছে বলে ঝটপট উপরে চলে গেল। সাবিত বসে বসে ভাবছে, এই মেয়েটা সবসময় কেন এত লজ্জা পায়। ঠিক সেই সময় সাবিতের ফোন বেজে উঠল। হ্যালো, কে বলছেন? আমি থানা থেকে বলছি, আপনার আসামি আপনার সাথে দেখা করতে চায়। ও, আমি আসছি বলে সাবিত বেরিয়ে গেল। আর্দ্রতা বেলকনিতে বসে আকাশ দেখছিল। কি ছন্দহীন পৃথিবী ঘূর্ণিপাকে। ঠিক তখনই বাইরে গাড়ির হর্ন শুনে তাকিয়ে দেখে সাবিত বেরিয়ে যাচ্ছে। আর্দ্রতা ভাবল, যাকগে, তবে এই শরীর নিয়ে গেল কেন? কিসের জন্য গেল আর কোথায় বা গেল? ইস, আমি এত ভাবছি কেন? কি দরকার? আমার মন এত উতলা হচ্ছে কেন? ওই আকাশে সাদা মেঘের ভেলা তুই কি জানিস? আমি কি তবে প্রেমে পড়েছি? তাই এত পাগলামি লাগছে। আমার মনে উন্মাদনায় ছেয়ে গেছে পুরো। আমার আবার প্রেম? হায়, যদি কেউ শোনে বলবে তবে রূপ নেয় ফের প্রেম। কালো কালো করিসনালো ও গোয়ালের ছি, আমার বিধাতা করেছে কালো, আমি করব কি? আজ যে কি হয়েছে আর্দ্রতার গুনগুন করে গান গাইছে। সাবিত যে ওর পেছনে দাঁড়িয়ে আছে আর্দ্রতা জানেই না। এই ময়নার মা, ওই পাশে গাছগুলো রাখা আছে, একটু এগিয়ে দে তো। সাবিত এগিয়ে দিল। আর্দ্রতা গুনগুন করে গান গাইছে। এবার নতুন গান ধরেছে আর্দ্রতা। আজ তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিতে চাই, মনের খাঁচায় বনের পাখি বন্দি করে যাই। মন বলেছে মনে মনে, যারে আমি চাই তার কাছে বন্দি হতে কোনো বাধা নাই। সাবিত গাইল। আর্দ্রতা সাবিতকে দেখে লজ্জায় মুখ নামিয়ে আনলো। স্যার, আপনি কখন এসেছেন? আপনার কি কিছু লাগবে? না, কিছু লাগবে না, তবে তুমি আমার পিএ ছেড়ে দিয়ে শিল্পী হিসেবে কাজ করো, আমি তোমায় হেল্প করব। ইস স্যার, আমি কিন্তু ভালো পারি না, এভাবে বলবেন না প্লিজ, লজ্জা পাচ্ছি। হ্যাঁ, তুমি তো লজ্জার ডিব্বা, লজ্জা তো পাবেই। স্যার আপনি যান, আমি রান্না করব। আপনি থাকলে আমি রান্না করতে পারছি না, জানতো, ঠেলে বের করে দিল। সাবিত হাসতে হাসতে বেরিয়ে গেল। আর্দ্রতা নিজের মাথায় চাটি মারল। ইস, আমার যে কি হয়েছে কিছুই ভেবে পাচ্ছি না। আমার আমিকে কন্ট্রোল করতে পারছি না কেন?
সাবিত বসে বসে ভাবছে, এই মেয়েটা চুলে কি দেয় এত মাতাল সুবাস, যা বসন্তের মহুয়া কিংবা ভাটি ফুলেও হয় না। কত কষ্ট করে যে নিজেকে কন্ট্রোল করছি তা শুধু আমিই জানি। মেয়ে, তুমি এলো চুলে থেকো না আর। এলোমেলো হয়ে যায় আমার তখন হৃদয় অঙ্গন। এভাবেই কেটে গেল কিছু সময়। রাতের খাবার সময় হয়ে গেছে। আর্দ্রতা খাবার নিয়ে বসে আছে। সাবিতকে ভাত এগিয়ে দিল, কিন্তু সাবিত কিছুই খাচ্ছে না। আর্দ্রতা তা জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার, খাচ্ছেন না কেন? ইস, তুমি মনে হয় বুঝতে পারছো না, বলেই হাত উঁচিয়ে দেখালো। আর্দ্রতা বলল, ইস, আমি একেবারেই ভুলে গেছি যে আপনার হাত কেটে গেছে। বলেই সাবিতের মুখের সামনে ধরল এক গ্রাস ভাত। সাবিত খুশি হয়ে খেয়ে নিল, আর মনে মনে ভাবছে, সময়টা যদি এখানে থমকে যেত। খাবার পর আর্দ্রতা ও সাবিত দুজনেই সোফায় বসে টিভি দেখছে। এমন সময় সাবিত বলল, আর্দ্রতা একটা কবিতা শুনবে? জি বলুন স্যার। জীবনটা তেজপাতা করুন আমার। সাবিত কিছু না বলে আবৃত্তি শুরু করলো। ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো। ইচ্ছে ছিল তোমাকে সুখের পতাকা করে শান্তির কপত করে হৃদয়ে উড়াবো। ইচ্ছে ছিল সুনিপুণ মেকআপ ম্যানের মতো সূর্যালোকে কেবল সাজাবো তিমিরের সারা বেলা। পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো, আহা তুমুল বাজাবো। ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার লাজুক চঞ্চুতে। জন্মাবধি আমার শীতল চোখ তাপ নেবে তোমার দুই চোখে। ইচ্ছে ছিল রাজা হব, তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো। আজ দেখি রাজ্য আছে, রাজা আছে, ইচ্ছে আছে, শুধু তুমি অন্য ঘরে ছিলে। এখন কি হবে তুমি রাজার রানী? ইস, হেলাল হাফিজের কবিতা এটি, আমার খুব প্রিয় একটা। স্যার, আমার না ঘুম আসছে, বলেই উপরে উঠে গেল। এই মেয়ে, তোমার কাছে কি আমি এতটাই ফেল না? যাও, তোমার সাথে কথা বলবো না। আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। সাবিত, তুমি কেন বুঝো না? আমার দ্বারা এই কাঁচের সংসার জীবন যুদ্ধ ঘোষণা করতে ইচ্ছে করছে না। ঠিক তখনই আর্দ্রতার ফোন বেজে উঠল। হ্যালো, হ্যালো আপা, আপনার কথা মতো কাজ হয়ে গেছে। ঠিক আছে, তুমি ওকে সুন্দরভাবে রাখবে, ওর যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে আপা, তবে আপনার কথা বলায় শান্ত হয়ে আছে। ঠিক আছে, তবে সেই কথা থাকুক, বলে ফোন কেটে দিল। তোমার সাথে বোঝাপড়া করার সময় এসে গেছে, প্রস্তুত হও। দরজায় কড়া নাড়ানিতে সবেমাত্র আসা ঘুম ভেঙে গেল। দরজা খুলে দেখল সাবিত দাঁড়িয়ে আছে। আর্দ্রতা বলল, স্যার, এত রাতে এখানে কি হয়েছে? আর্দ্রতা জরুরি কথার জন্য ডেকেছি। আজ আমার হাতে ব্যান্ডেজের পর আমি বাড়ি থেকে বের হয়েছিলাম। জি স্যার, আমি দেখেছি, কিন্তু কোথায় গিয়েছিলেন? সেটা তো জানি না, আপনি বলেন। অন্না আপুকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি সব স্বীকার করেছে এবং নিজের শাস্তি দাবি করেছেন। তিনি আয়াজের সংসারে ফেরত যেতে চান না। কি? আপনি এখন এসব বলছেন? আয়াজের মতো মানুষরা এর থেকে বেশি কিছু করতে জানে না। অন্যের সংসার ভাঙলে নিজের সংসার যে টিকে না, সেটা আয়াজ সাহেব ভুলে গেছেন। তবে আরেকটি কথা, দুপুরে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে আহার নামের কোনো এক ব্যক্তি। ওনার মেয়ে হারিয়ে গেছে, তার জন্য তিনি আমার উপর সন্দেহ করছে। এ ব্যাপারে তুমি কি কিছু জানো? আর্দ্রতা মুচকে এসে বলল, এত জানতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন, কাল মহা ধামাকা আছে। আর্দ্রতা দরজা বন্ধ করে ভাবছে ওর ভাই আর কতটা নিচে নামতে পারে। ছি, আয়াজের মা, সাবিতের বাবা, ভাই, ভাবি, আর না কত লোককে হত্যা করেছে। সময় এসেছে ভাই, আমার মুখোমুখি হতে হবে। আমার জীবন নষ্ট করে শান্তি পাওনি, সব শেষে নিজের মেয়েকে খারাপ পথে নিয়ে যাচ্ছ। অনেক চিন্তাভাবনার পর আর্দ্রতা ঘুমিয়ে পড়ল। ফজরের আজানের ধ্বনি শুনে ঘুম ভেঙে গেল আর্দ্রতা ও সাবিতের। দুজনেই নামাজ আদায় করে বাগানের দিকে গেল। আর্দ্রতা সাবিতকে দেখে অবাক হয়ে ভাবছে, চকলেট এখনো আগের অভ্যাস যায়নি। সাবিত অবাক হয়ে গেল, ও যে ঘুমন্ত কালো কুমারীকে দেখবে এত সকালে তা ভাবতেই পারেনি। মুখ দিয়ে অস্ফুট স্বরে বলল, মাশাআল্লাহ। বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর দুজন নাস্তা করে নিল। তারপর অফিসের উদ্দেশ্যে রওনা হলো। অফিসে আসার পর আয়াজকে দেখে সাবিত অবাক। আর্দ্রতার সাথে সাথে মুখটা পিছনে ঘুরে মেকআপ করে নিল, যেন আয়াজ চিনতে না পারে। আর্দ্রতা কোনো কথা না বলে ভিতরে ঢুকে গেল। আয়াজ সাবিতকে বলল, কিসের জন্য তার বউকে পুলিশের নিকট দেওয়া হলো? সাবিত বলল, তার প্রতারণার জন্য তাকে পুলিশে দেওয়া হয়েছে। আয়াজ কিছু না বলে বেরিয়ে গেল। ভেতরে গিয়ে আর্দ্রতা যেন হাঁপ ছেড়ে বাঁচল। আর্দ্রতার জীবনের একটা বড় শত্রু এই আয়াজ, যে তার সন্তানের হত্যাকারী। যথারীতি অফিস শেষ হলো। আজ আর্দ্রতার মনে এক পশলা সুখ দেখা দিয়েছে। হঠাৎ হিয়ার সাথে দেখা, কিন্তু যে বেশে দেখল সেটা আর্দ্রতা কোনোদিন কামনা করেনি। অরূপ হুইল চেয়ারে বসে আছে, হিয়া টেনে নিয়ে যাচ্ছে। আর্দ্রতা দেখার পর ইন্নালিল্লাহ বলে উঠল। হিয়া, এটা কেমন করে হলো? হিয়া বলে উঠল, আর্দ্রতা, সব ওই আয়াজের জন্য। আমি জানি ওই গাড়ি চাপা দিয়েছে, তোমার দেওয়া আমানত রক্ষা করতে পারেনি আর্দ্রতা। আচ্ছা, আয়াজের পাপের খরা পরিপূর্ণ হয়ে গেছে, শাস্তি এবার তাকে পেতেই হবে। যাও অরূপ, তোমাকে বলেছিলাম প্রকৃতি তোমায় শাস্তি দেবে আমার সন্তান হত্যার, তবে দ্রুত সুস্থ হও এই কামনা করি। বলেই পৈশাচিক হাসি দিয়ে আর্দ্রতা চলে আসলো। বাড়িতে ঢুকতে আর্দ্রতা উপরে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নাস্তা করলো। সাবিত লক্ষ্য করছে অন্য দিনের তুলনায় বেশি স্বাচ্ছন্দ্যময়ী লাগছে।
নিজের মাঝে কৌতূহল না চেপে বলে ফেলল, আর্দ্রতা, আজ বেশ খুশি খুশি লাগছে। কি হয়েছে যে এত সুন্দরভাবে খুশি ফুটিয়েছ মুখটায়? আর্দ্রতা আবার পৈশাচে হাসি দিল। তারপর বলল, আমার সন্তানের এক হত্যাকারী শাস্তি পেয়েছে, অরূপ তার শাস্তি পেয়েছে, তবে এখন সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি। সাবিত অবাক হয়ে বলল, কেমন করে হয়েছে? আয়াজ গাড়ি চাপা দিয়েছে, হয়তো কোনো কিছু নিয়ে লেগেছিল, তবে এবার আয়াজের শাস্তি হবে, যা আমি দেব। ওর হাতে ভিক্ষার ঝুলি বলেই রান্নাঘরে ঢুকে গেল আর্দ্রতা। সাবিত যেন কালো কুমারীকে নতুন রূপে দেখল। এ যে বিধ্বস্ত বিধ্বংসী, এ যেন এক অগ্নি। সাবিত পিছু পিছু গেল। ময়নার মা তো অবাক যে ছেলেটা রান্নাঘরে কোনোদিন দেখিনি, সে রান্নাঘরে। সাবিত দূর থেকে ইশারা দিয়ে কথা বলতে বারণ করলো। ময়নার মা তার ঘরে চলে গেল। সাবিত আর্দ্রতার পিছনে দাঁড়িয়ে আছে। আর্দ্রতা তা আগেই বুঝতে পেরেছে, হয়তো আর্দ্রতার মনের কোণে রং লেগেছে। আর্দ্রতা শুধু বলল, স্যার, আমার অস্বস্তি হচ্ছে, একটু সরে দাঁড়ান। সাবিত দূরে দাঁড়িয়ে বলল, আমার রাজ্যের রানী, তুমি কিন্তু বলেছিলে শেষ পর্যন্ত ফিরবে আমার নীড়ে। আর্দ্রতা মনে মনে ভাবছে, ছোটবেলা রাগ করলে যে এই কথাটা বলতাম। চকলেট, তুমি এটা নিয়ে আছো এখনো? আর্দ্রতা, এই আর্দ্রতা, কোথায় হারিয়ে গেল এই মেয়েটা? আর্দ্রতা, আর্দ্রতা এবার ঝাঁকিয়ে নিল। উফ স্যার, কি হয়েছে? এত জোরে ধাক্কা দিলেন কেন? অল্পের জন্য বেঁচে গেল হাতটা আমার। দেখতে পাননি যে কড়াইয়ে তেল আছে? এতক্ষণ ধরে যে ডাকছি, কোনো ভাবনায় ছিলে? কোন ভাবনায় ছিলে? মনটা কি আমাতে পড়ে থাকে? স্যার, 2 দিন ধরে দেখছি কেমন করে কথা বলছেন। প্রেমে পড়লে আমাকে বলবেন, আমি মাকে বলে দেব। আচ্ছা আর্দ্রতা, ধরে নাও তোমায় ভালোবাসি, তখন তুমি মায়ের সামনে কেমন করে উপস্থাপন করবে? আর্দ্রতা চমকে উঠে বলল, স্যার, এমন অনভিপ্রেত কথা বলবেন না। আমি তাহলে এখান থেকে চলে যেতে বাধ্য হব। চুপ, একটা কথা বলবি না। অনেক কষ্ট সহ্য করেছি, এবার আমার থেকে পালাতে চাইলে পা দুটো ভেঙে ঘরে বসিয়ে দেব। শুনুন স্যার, আমি আর আগের মতো নেই। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমি যে বৈধভাবে ধর্ষিতা, যার কাছে ভোগের বস্তু ছিলাম। ঠাস ঠাস কিছু শব্দে প্রকম্পিত হলো সাবিতের বাড়ি। ময়নার মা উপর থেকে দৌড়ে এসে দেখল আর্দ্রতা গালে হাত দিয়ে চোখে জল ফেলছে। সাবিত অগ্নিচক্ষু হয়ে তাকিয়ে আছে আর্দ্রতার দিকে। আর্দ্রতা তাকিয়ে দেখল সাবিতের হাত থেকে রক্ত পড়ছে। আর্দ্রতা নিজের শাড়ির আঁচল ছিঁড়ে সাবিতের হাত বেঁধে দিতে দিতে বলল, যত রাগ সব আমার উপর দেখাবে সব সময়। দাঁড়াও আর্দ্রতা, আজ আমার সব কথা শুনতে হবে তোমাকে। নিজের অতীত কোনোদিন আমার সামনে আনবে না। সেই ছোটবেলায়ও তোমায় আমি ভালোবাসি, এখনও ঠিক এতটাই ভালোবাসি। আমি তোমার দেহকে নয়, মনটাকে ভালোবাসি। জানো, যেদিন তোমাকে ছেড়ে এসেছিলাম ফুপি বাড়ি থেকে, সেদিন একবার তোমাকে দেখার জন্য ছটফট করছিল। তোমাকে একটিবার দেখার জন্য, শুধু একটিবার। আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে চকলেট বলে একবার জড়িয়ে ধরবে। সেদিন খুব অভিমান হয়েছিল, তাই তো অভিমান করে যাইনি। কিন্তু যেদিন গেলাম সেদিন তুমি অন্য কারো হয়ে গেছো। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। বাড়িতে এসে মাকে জড়িয়ে খুব কেঁদেছিলাম। মা শুধু বলেছিল, তোর ভাগ্যে সে থাকলে অবশ্যই সে তোর হবে। যেদিন তোমায় রাস্তায় পেয়েছিলাম সেদিন যেন আকাশে চাঁদ হাতে পেয়েছিলাম, এমন মনে হয়েছিল। যেদিন মা ও তোমার কথোপকথন শুনেছি, সেদিন থেকে যেন আবার প্রাণ পেয়েছি। এখন তুমি যদি আবার আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা করো, তাহলে আমাকে মেরে তারপর যাবে। চকলেট, এসব কথা বলো না, আমার সময় লাগবে। আমার কিছু কাজ যে বাকি রয়ে গেছে, শাস্তি দেব তাদের, শাস্তি দেব। কাউকে ছাড় দেব না। আমার প্রতি করা অন্যায়ের শাস্তি দেব সবাইকে। অরূপ তাকে আল্লাহ দিয়েছেন, এখন আমার ভাই আহান, তারপর আয়াস। কাউকে ছাড়ব না বলে সাবিতকে জড়িয়ে ধরে কেঁদে দিল। সাবিত আস্তে আস্তে জড়িয়ে ধরল নিজের বাহু টোরে। আজ যে বহু প্রতীক্ষিত অপেক্ষার প্রহর ভেঙে গেল। আজ যে সাবিত তার প্রেমময়ী কালো কুমারীকে নিজের করে পেল। এত সময় পর ময়নার মা কথা বলল, এই দেখ, তরকারি তো পুরা ছাই হয়ে গেছে। ইস, এইগুলা কেমনে খাইব? সাবিত বাজান ও মা, তুমি বাইরে যাও, আমি রান্না শেষ করছি। ওরা যাওয়ার পর ময়নার মা বলেছে, আল্লাহ সাবিত বাবার খুশিটা কেড়ে নিবে না। এদিকে আহান তার চেলাদের সব দিকে ছড়িয়ে দিয়েছে। তার যে মেয়েকে চাই, এটা যে তার সোনার ডিম পাড়া হাঁস, ওকে যে পেতেই হবে, না হলে যে সব কিছু শেষ হয়ে যাবে। আহানের স্ত্রী সহ সবাই খুব খুশি, কারণ মেয়েটা অন্য কোথাও তো ভালো থাকবে, অন্তত মেয়েটার জীবন নষ্ট হবে না। এদিকে আয়াজ পাগলা কুকুরের মতো হয়ে গেছে, কারণ তার কোম্পানির রেপুটেশন নষ্ট হয়ে গেছে। ভেজাল বিরোধী অভিযান এসে তার সমস্ত প্রোডাক্ট সিল করে দিয়েছে এবং সেই কোম্পানি সিলগালা করে দিয়েছে। কিছুক্ষণ আগে খবর পেয়েছে দুর্নীতি দমন কমিশন আসছে তার অফিসে রেড দিতে। এমন সময় অন্যার খুব প্রয়োজন ছিল। কি হবে তার? কিছু ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ পর দুর্নীতি দমন কমিশন থেকে লোক এসে গেছে। আয়াজের সামনে বসে আছে। কমিশনের লোক বলছে, আপনার কর প্রায় 4 বছর ধরে ডিউ হয়ে আছে। আপনি তো শুনলাম অন্য কারো ফর্মুলা চুরি করে চলেন। এটা আপনি ঠিক বলছেন না। আমাকে কেউ ফাঁসাতে এমন ষড়যন্ত্র করছে। চুপ করুন মিস্টার আয়াজ, আমরা কাগজে বিশ্বাসী। আমাদের কাগজ কোনোদিন ভুল বলে না। আপনার 4 বছরের কর এসে দাঁড়িয়েছে 140 কোটি টাকা। আপনি কি এখন দিবেন, না অফিসে এসে দিবেন? আয়াজ কাঁপা কাঁপা গলায় বলল, আমি আসবো, 1 মাস গেল। আয়াজ মাথায় হাত দিয়ে বসে থাকলো।
কি হবে এখন তার? একদিকে বড় কোম্পানি সিলগালা, অন্যদিকে এত টাকা, কি হবে? এই চিন্তায় তার ঘুম নষ্ট হয়ে গেছে। আল্লাহ এ কোন পাপের শাস্তি দিচ্ছে আমাকে? কি হবে আমার পরিণতি? এদিকে আর্দ্রতা আজ পরম যত্নে খাইয়ে দিচ্ছে সাবিতকে। সাবিত মন ভরে খাচ্ছে, তার থেকে চোখ ভরে গেছে আর্দ্রতাকে। আচ্ছা, আর্দ্রতার সময়টা যদি এখানে থমকে যেত, খুব ভালো হতো, তাই না? ইস চকলেট, তুমি এমন করে বলছো কেন? আমার কিন্তু এবার খুব লজ্জা করছে। হরে আমার লজ্জাবতী রে, আর লজ্জা পেতে হবে না। তুমি খুব শীঘ্রই আমার হবে, সময় আসছে। আচ্ছা চকলেট, তুমি কি আমাকে কাজী নজরুল ইসলামের সেই কবিতাটি শোনাবে? কোনটা? আপন পিয়াসী। থাক, এখানকার যারা শুনছেন তারা বলবে খালি কবিতা দিই। তোমায় কোনো এক বসন্তের দিনে এই কবিতাটি শোনাবো। চকলেট, অনেক রাত হয়ে গেল, যাও ঘুমিয়ে পড়ো। কাল অফিসে বড় একটা ডিল আছে। প্রেমময়ী, আমি তো ভুলেই গিয়েছিলাম। যাও ঘুমিয়ে পড়ো তুমিও। শুভরাত্রি। যে যার মতো নিজেদের ঘরে চলে গেল। আর্দ্রতা শুয়ে শুয়ে ভাবছে, অবশেষে তোমার জালে আটকা পড়তেই হলো। হয়তো তোমার ভালোবাসার জোর ছিল। আমি তো তোমার স্মৃতি বিজড়িত কথাগুলো মনে হারাইনি। তোমার দেখানো মুক্ত ছড়ানো হাসি, যা ক্ষণে ক্ষণে বিমোহিত করেছে মোর হৃদয়ঙ্কন। সকালবেলা নাস্তা করে একসাথে অফিসে চলে গেল। আজ অফিসের সবাই বড্ড বেশি চমকে গেল। অন্যদিন আর্দ্রতা সাবিত আলাদা আলাদাভাবে আসে। আজ সাবিত তার বগল দাবা করে নিয়ে এসেছে। একজন বয়স্ক মানুষ, তিনি বলেই ফেলল, তোমাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। যেদিন আর্দ্রতা প্রথম অফিসে এসেছিল, সেদিন যারা মুখ ঘুরিয়ে নিয়েছিল তারা আজ অবাক হয়ে আছে। সময় মতো ডিলটা ওরা পেয়ে গেল। হঠাৎ আর্দ্রতার মোবাইল বেজে উঠল। আর্দ্রতা রিসিভ করে বলল, হ্যালো। জি হ্যালো ম্যাডাম, আমাদের ঘেরাও করে রেখেছে। কার এতটা সাহস যে আমার সাথে টক্কর দিতে আসে? আহান না কি যেন নাম বলল, উনি বসে আছে এখানে, সাথে আয়াজ নামের এক ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি বলে লাইন কেটে দিল। তাড়াহুড়ো করে বেরিয়ে গেল আর্দ্রতা। তা মামুনি, তুমি ফুপির কাছে কেমন আদর খেলে? আমি খুব ভালো আদর খেয়েছি। এবার তোমাদের পালা, বুঝলেন আহান ও আয়াজ? আজ দেখবেন কঠিন ক্রোধ। আয়াজ বলে উঠল, এই আহান, এটা কি তোর মেয়ে, নাকি তোর বউ অন্য কারোর সাথে শুয়েছে? ও শুতেও পারে। অমনি আহানের মুখে একদলা থুতু বলল। আহান মুখ তুলে দেখল ওর মেয়ের মুখ থেকে এসেছে। লজ্জা লাগে না? আর আয়াজ, আপনাকে বলি, নিজের মাকে তো নিজে মারলেন, আমার ফুপির সংসার জীবন নষ্ট করলেন। ভুলে যাবেন না আপনারও এই লোকটার পাপের সমস্ত রেকর্ড রয়েছে আমার কাছে। আহান বন্দুক বের করে সুহার মাথায় ধরল। আয়াজ বলল, শুট আউট কর। অট্টহাসিতে ফেটে পড়ল সুহা। ভুল করবে, এটাই কারণ তোমাদের কফিনের শেষ ব্রেক ঠুকে দিয়েছি অনেক আগে। তোমাদের অপরাধ চক্রের সমস্ত তথ্য চলে গেছে ফুপির কাছে। তাতে কি তোর বোন এবং ফুপিকে আজ জীবন্ত কবর দেওয়া হবে? ও তাই বুঝি শয়তানরা, বলল আর্দ্রতা। তাহলে দেখা যাক কি হয়। এই কে কোথায় আছিস? এদের দুজনকে বেঁধে ফেল। সবাই সামনে এসে দাঁড়িয়ে আছে। আয়াজ ও আহান দুজনই হাসছে। আর্দ্রতা বলল, হেসে নে। আর্দ্রতা ইশারা করলো। আয়াজ ও আহানকে বেঁধে ফেললো তাদের পোষা গুন্ডারা। দুজনকে চেয়ারের সাথে বেঁধে ফেললো। তারপর প্রথমে আয়াজকে প্রশ্ন করা হলো, আমার সংসার ভাঙলে কেন? তুই আমার সাথে এক রাত কাটাতে চাসনি। ঠাস ঠাস করে চর দিয়ে বলল, আমার সন্তান হত্যা করলি কেন? তা বৈধ ছিল তাই। আবারও ঠাস ঠাস করে সাবিতের সাথে লেগেছিস কেন? তোর আসল ভালোবাসা তাই। তোর বিচার করছি তারা। আর এই যে আমার বড় ভাই আহান, কেন এত কষ্ট পেতে হচ্ছে আমাকে? এটা তো অল্প, তোর থেকে বেশি আমি পেয়েছি। তা কেন এই কষ্ট পেতে হলো আমাকে? তুই হওয়ার পর আমার আদর কমে গিয়েছিল তাই। ছি, তুমি এত খারাপ। আমার কথা বাদ দিলাম, সুহা তো তোমার নিজের মেয়ে। ওর সাথে কেন এমন করলে? কেন ওকে সন্ত্রাসী বানালে? ওকে আমার সন্তান, ও একজন অবৈধ সন্তান। কথা শেষ হতে ঠাস ঠাস করে কিছু চর মারল সর্বোচ্চ শক্তি দিয়ে। এই নরপিশাচ, লজ্জা করে না তোর? ও আমার মতো কালো বলে ওকে অবৈধ বলছিস? কালোরা কি মানুষ না? কালো মানুষ কি সমাজের অবহেলিত থাকে? তাহলে এই সমাজের মুখ থাকবে কোথায় যখন কালো চুল সাদা হবে? ফুপি, ওদের বেঁচে থাকার অধিকার নেই, মেরে ফেলো এদের। এদের জন্য আজ হাজার হাজার সুহারা জন্ম নেয়। এর মধ্যে আয়াজ হাতের বাঁধন খুলে ফেলেছে। সাথে সাথে আর্দ্রতার মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, এবার তোমার খেলা শেষ আর্দ্রতা। এই মেয়ে, খুলে দাও আহানের হাতের বাঁধন। সুহা খুলে দিল। সাথে সাথে বন্দুকের গুলির আওয়াজ নিস্তব্ধ হয়ে গেল। সাবিত বাইরে দাঁড়িয়ে চমকে গেল। সাথে সাথে আরও একটি গুলির আওয়াজ হলো। সাবিত ভিতরে ঢুকে আর্দ্রতা বলে চিৎকার দিল। 5 বছর পর আজ দুটো কবরের সামনে দাঁড়িয়ে আছে সাবিত ও তিশান। সেই দিনের পর থেকে প্রতি বছর এই দিনে এখানে আসে। প্রিয়জন হারিয়ে গেছে যে তার, আছে এখানে, তাই তো এখানে আসে বিরহ মেটাতে। আব্বু, ও আব্বু, সায়রা ও মা আসছে না কেন এখনো? তিশান বলল, আসবে আব্বু, এখনই আসবে। ওই যে দেখো, সায়রাকে নিয়ে আসছে। হ্যাঁ, সেদিন আর্দ্রতা বেঁচে গেছে। সেদিন অনেক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। আর্দ্রতাকে যখন গুলি করে তখন আর্দ্রতাকে সুহা ধাক্কা মেরে ফেলে দেয়। গুলি লাগে সুহার গায়ে। এটা সহ্য করতে না পেরে আহান আয়াজকে গুলি করে দেয়। ঠিক তখনই সাবিত ভিতরে ঢুকে আর্দ্রতাকে পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে।
আহান সেখানে বলে যে সাবিত দেখে রেখো আর্দ্রতাকে, বলেই পুলিশের হেফাজতে চলে যায়। আর্দ্রতাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে নিয়ে আসে। এসে দেখে তিশান ও মা চলে এসেছে। আর্দ্রতাকে এভাবে দেখে বলে কি হয়েছে ওর। সাবিত সব বলল। সব শুনে মা অসুস্থ হয়ে পড়লে ডাক্তার এসে মৃত ঘোষণা করে। এতে আর্দ্রতা সাবিত দুজনেই ভেঙে পড়ে। সুহা ও মায়ের কবর একসাথে দেয়। ঠিক 3 মাস পর বিয়ে করে নেয়। সায়রা তাদের ভালোবাসার প্রতীক, তাই আজ এসেছে দোয়ার জন্য। দোয়া শেষ করে বাড়ি ফিরল। কেটে গেল আরও কয়েকটা দিন। একদিন হঠাৎ করে অরূপ ও হিয়া চলে আসে সাবিতের বাড়িতে, সাথে একটা মেয়েকে নিয়ে। সাবিত ও আর্দ্রতা চমকে উঠল ওদের দেখে। আর্দ্রতা ওদের বসতে বলল। অরূপ চমকে উঠল। তখন তিশান ওপর থেকে বলছে, মা মা তোমার মেয়ে আমার রুমে কেন? মা তুমি তোমার ছেলেকে বলে দাও আমি আমার ভাইয়ের ঘরে আছি। হিয়া গিয়ে আর্দ্রতাকে জড়িয়ে ধরল। আর্দ্রতা বলল, হিয়া তোমরা আমার বাড়িতে? সাবিত বলে উঠল, আর্দ্রতা এ কেমন কথা, ওনারা মেহমান, তুমি এমন করছো কেন? অরূপ বলল, আর্দ্রতা আমি কি ক্ষমার অযোগ্য? আমি আর এটা বই বেড়াতে পারছি না, বলেই ঝরঝর করে কেঁদে উঠল। সাবিত আর্দ্রতাকে বলল, দ্বিধাবতী কেন এমন করছো? অরূপ তোমায় না ছাড়লে আমি তো পেতাম না। আর্দ্রতা বলল, আমি ক্ষমা সেদিন করে দিয়েছি, যেদিন হুইল চেয়ারে দেখেছিলাম, কিন্তু ওকে দেখলে আমার অনাগত সন্তানের কথা মনে পড়ে। আর্দ্রতা তুমি জানো আমিও আয়াজের সাজানো নাটকের সংলাপ ছিলাম। অমনি ওপর থেকে সায়রা কাঁদতে কাঁদতে নিচে নেমে এলো। মা বাবা ভাইয়া। সাবিত রাগান্বিত হয়ে গেল, তিশানকে ডাকতে লাগলো। আর্দ্রতা বলল, এই সত্যি করে বলো, তোকে ভাই মেরেছে? না না, ভাইয়া আমাকে চকলেট দেয়নি, তাই কাঁদছি। মা এটা কি আমার ভাবি? খুব সুন্দর। আর্দ্রতা এতক্ষণ চেয়ে দেখলো। সায়রা থেকে 1 বছর কিংবা তার থেকেও বড় হবে। আচ্ছা হিয়া মেয়েটা কি তোমাদের? খুব সুন্দর হয়েছে। হিয়া এবার কেঁদে উঠল। না আর্দ্রতা, আমাদের সেই সুখ হবে না, কারণ আমি মা হতে পারবো না। ও অর্পার মেয়ে, আরও একটা ছেলে ও একটা মেয়ে আছে, তাই একে আমাদের দিয়ে নীলসহ ও বিদেশ চলে গেছে। ওহ আমি দুঃখিত, তবে আমার বৌমা করতে আপত্তি নেই। কি বলো সাবিত? ছেলে আমার না, তাই আমি বলবো না, কিন্তু মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিবে না। ছোট বয়সে বাচ্চাদের বিয়ে ঠিক করে রাখলো। 13 বছর পর বিয়ে হবে। তিশান অর্ণা দুজনেই এই অল্প বয়সে লজ্জা পেল। 13 বছর পর। সাবিতের চুলে হালকা পাক ধরেছে, তবুও এখনও আর্দ্রতার প্রতি তার ভালোবাসা প্রেম কমে না, বরং বেড়েছে। আর্দ্রতা, আর্দ্রতা কোথায় গেলে? আজ যে ছেলের বিয়ে সেটা কি ভুলে গেছো? না গো, কিছু বলিনি। দেখো তো আমাকে কেমন লাগছে। ইস ঢং কত, বুইরা বেটা নতুন সাজতে চায়। এই তুমি কি বললে? আমি যথেষ্ট যুবক, এখনো মেয়েরা আমার থেকে চোখ ফেরাতে পারে না। ইস ওইটা আমার কথা বলো। আমি এখনো রাস্তা দিয়ে হাঁটলে সবাই অবাক হয়ে যাবে। মিস্টার সাবিত ও মিসেস চকলেট কোথায় আপনারা? আজ যে আপনাদের ছেলের বিয়ে সেটা কি মনে আছে? সায়রা বলল। আর্দ্রতা ও সাবিত দুজনেই একসাথে নিচে নেমে আসলো। ওদের দুজনকে এক রঙের পোশাকে দারুণ মানিয়েছে। দুজনেই বরাবর সাদা রঙের পোশাক পরেছে। আর্দ্রতা সাদা শাড়ি পরাটা সোনালি, সাবিত সাদা পাঞ্জাবি। সায়রা বলেই ফেলল যে বিয়ে তো আমার ভাইয়ের, তোমরা যেভাবে সেজেছ তাতে এই বিয়ের লাইমলাইট তো তোমাদেরই লাগছে। আচ্ছা আর্দ্রতা, মেয়ে বলছে কি আমরা তো হানিমুনে যাচ্ছি কালকে। হ্যাঁ কি বলছো বাবা? তাহলে তো তোমাদের বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। যথারীতি বিয়ে সম্পন্ন করা হলো। এবার বিদায় হয়ে গেল। রাতের বেলা সাবিত আর্দ্রতাকে বলছে, আমি নাকি মোটেও রোমান্টিক নই। আচ্ছা রোমান্টিক হওয়ার উপায় কি? কবি সাহিত্যিকরা কি রোমান্টিক ছিলেন? কবিতা সে তো আমিও লিখতে পারি। আমি তোমার, তুমি আমার, দুজন দুজনার। রোমান্টিক কবিতা হলো কি? কিংবা একটা মচমচে রোমিও জুলিয়েট টাইপের গল্পও তো দিতে পারি। কিন্তু রোমান্টিক কবিতা বা গল্প লিখলেই তো রোমান্টিক হওয়া যায় না। তাহলে উপায় কি? তোমার প্রতি আমার যে আবেগগুলো মন থেকে প্রকাশ করলেই কি আমি রোমান্টিক সেটা প্রমাণিত হবে? যদি তা না হয় তাহলে শোনো। শোনো আমার প্রিয়া, সূর্যোদয়ে প্রকৃতি যেমন হেসে ওঠে, বিকেলের সূর্য যেমন সমুদ্র সঙ্গমে ব্যস্ত হয়ে ওঠে, আকাশের বুকে লাল রং এঁকে দেয় সিঁদুরের মতো, তুমি তেমনই আমার হেসে ওঠা প্রকৃতি, বিকেলের সূর্য, আকাশের লাল রং। তুমি আমার খোলসের ভেতর চিনেবাদাম, যেটা পেতে শক্ত খোলস ভাঙার কষ্টটা অনুভূত হয় না। তুমি আমার অনেক কষ্টে অর্জন করা দুধের স্বর দিয়ে তৈরি সাদা ধবধবে সন্দেশ, আর আমি তোমার সমুদ্র তীরের বালুকণা। ক্ষণিক পর পর এসে ভিজিয়ে দিয়ে যাও প্রকৃতি পরশে। আমি তোমার প্রেমের পাহাড়, মেঘ হয়ে এসে রিমঝিমিয়ে পড়ো আমার অঙ্গে, ছন্দে আনন্দে। সাবিত আর্দ্রতাকে তার বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল, এখন নতুন ভোরের অপেক্ষায়।